Assalamu alaikum. Welcome to our lecture 13 of Classics in Translation, PNG 4224. আজকে আমরা আমাদের নতুন টেক্সট শুরু করব। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে স্লাইডে ভার্জিলস এনিয়েড। ভার্জিলস এনিয়েড এটা হচ্ছে আমাদের নতুন টেক্সট, নতুন এপিক। আজকে আমরা শুরু করব। বিফোর স্টার্টিং দ্য এপিক আমরা এই এনিয়েড সম্পর্কে কিছু আইডিয়া নেই। What is actually the Iliad? কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমাদের জানা দরকার। আপনারা আপনাদের স্লাইড দেখতে যদি কখনো কোনো সমস্যা হয় সাথে সাথে জানাবেন, আশা করি। সো অন্যরা আস্তে আস্তে আমরা আস্তে আস্তে যাই। আমরা 5 to 10 মিনিটস আমরা ওয়ার্ম আপ করি, আস্তে আস্তে আগাতে থাকি। অন্যরা আসার সাথে সাথে আমরা স্পিড রেগুলার স্পিডে চলে যাব। ইনিয়েড সম্পর্কে কিছু তথ্য জানা যাক। অ্যাবাউট দ্য ইনিয়েড, দ্য এপিক ইনিয়েড প্রনাউন্সিয়েশনটা কেমন, উচ্চারণটা কিভাবে করা হয়? হোয়াট ইজ দ্য প্রনাউন্সিয়েশন অফ দ্য ইনিয়েড? আপনারা যারা ফনেটিক্স ফনোলজি করা আছে তারা নিশ্চয়ই ট্রান্সক্রিপশন সম্পর্কে ধারণা। দেখেন ইনিয়েডের পরে ট্রান্সক্রিপশন দেয়া আছে, প্রনাউন্সিয়েশন ইন ইংলিশ ই, তারপর এন, না, দেন লং ই, নি, নি। উপরে দেখতে পাচ্ছেন প্রেসার দেয়া আছে, তার মানে নি, প্রথমে ই, দেন এন লং ই, নি, দেন আবার ইট, ইনিট, ইনিট। আমাদের নতুন যে টেক্সট এপিক, নিউ এপিক, এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে ইনিট। আমরা যদি নর্মাল প্রনাউন্সিয়েশন খেয়াল করি, শেষে আপনাদের দেয়া আছে ইনিট, ই নি ইট, ই নি ইট। এই হচ্ছে টেক্সট। ইনিয়েট বিষয়টা কি, এটা কি বস্তু? Aeneid, the Aeneid, this is a Latin epic poem. Aeneid, Aeneid, this is a Latin epic poem. এটা কোন ভাষায় লেখা হয়েছিল? ল্যাটিন। ল্যাটিন ভাষায় লেখা এপিক পোয়েম, মহাকাব্য। আসসালামু আলাইকুম। This কে লিখেছেন এনিয়েডটা? It is written by Virgil. এর আগে আমাদের ইলিয়াড, ইলিয়াড লিখেছিলেন হোমার। এনিয়াড লিখেছেন ভার্জিল, VIRGIL, VIRGIL। এনিয়েড written by Virgil, এটা কত সালে লেখা? It is written between 29 and 19 BC, খ্রিস্টপূর্ব 29 থেকে 19, খ্রিস্টপূর্ব 29 থেকে 19, বহু বছর। এখন 2020, তার সাথে আমরা আরো 29 বছর যোগ করি, 2049, 2049, 2049 ইয়ার্স ওল্ড। আমরা যে টেক্সটটা পড়বো আমাদের এপিক, এটা 2049 বছরের পুরাতন। এই এনিয়েড, এটার বিষয়বস্তু কি? এনিয়েডের বিষয়বস্তু হচ্ছে এই যে তারপর লেখা আছে, that tells, this is an epic that tells the legendary story of Aeneas. Aeneas, Aeneasের গল্প হচ্ছে Aeneid. The story of Aeneas is Aeneid. Aeneas, তার যে গল্প, দ্য লেজেন্ড অফ এনিয়াস, এটাকেই আমরা বলি হচ্ছে দ্য এনিয়েড। ইলিয়াড
ইলিয়াড হচ্ছে ইলিয়াম নগরীর গল্প, সেজন্য এটার নাম ছিল ইলিয়াড। এনিয়াড হচ্ছে ইনিয়াসের গল্প, এই জন্য এটাকে বলা হয় ইনিয়াড। ইনিয়াস তার গল্প ইনিয়াড। আমরা যখন ক্যারেক্টারটা, তখন ক্যারেক্টারের শেষে আছে হচ্ছে এস এস, ইনিয়াস, ওর গল্প ইনিয়াড, শেষে ডি। What is Aeneid? This is a Latin epic poem written by Virgil between 29 and 19 BC. It tells the legendary story of Aeneas. Aeneas কে আমরা কিন্তু ইলিয়াডে Aeneas ক্যারেক্টারটা পেয়েছিলাম। Aeneas এই ক্যারেক্টারটা আমরা ইলিয়াডে পেয়েছিলাম, আপনাদের বলা হয়েছিল যে আপনারা এই ক্যারেক্টারের নামটা মনে রাখেন, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সেই ইলিয়াডে যে মাইনর ক্যারেক্টার ছিল, ইনিয়াস ছিল সেকেন্ড ইন কমান্ড। হেক্টর ছিল সুপ্রিম কমান্ডার অফ ট্রোজান আর্মি, তার ঠিক নিচেই ছিল এনিয়াস। এনিয়াস হেক্টরের দুঃসম্পর্কের কাজিন হয়। এনিয়াস ওয়াজ সেকেন্ড ইন কমান্ড ইন ট্রোজান আর্মি। এনিয়াসের গল্প কোন গল্প? এনিয়াসের কোন গল্প? হু ট্রাভেলড টু ইটালি। এনিয়াস ইটালিতে যাবে, তার যে এই যে ভ্রমণ কাহিনী, এই ভ্রমণ কাহিনী, তার স্ট্রাগল, তার সাফারিং, এই সবকিছু মিলেই হচ্ছে আমাদের দ্য লেজেন্ড অফ ইনিয়াস, দ্য ইনিয়াড। সে যে ইতালি যাচ্ছে, ঘটনাটা কেন গুরুত্বপূর্ণ? ওয়াই ইজ ইট আ সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট? কারণ হি বিকেম দ্য অ্যানসেস্টর অফ দ্য রোমানস। রোমান জাতি তারা বিশ্বাস করে তাদের পূর্বপুরুষ ইনিয়াস ছিলেন, মানে ইনিয়াসের রক্ত তাদের রক্তে বইছে। দে বিলিভ দ্যাট ইনিয়াস ইজ দেয়ার অ্যানসেস্টর। এপিকটা কত বড়? comprises 9,896 lines, almost 9,900 লাইন। আমাদের এই এপিকে লাইন আছে কয়টা? অলমোস্ট প্রায় 9,900, 9,800। আমরা আবার রিপিট করি, আমাদের যে ফাইনালের লাস্ট টেক্সট, ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, আমাদের এই কোর্সের যে লাস্ট এপিক যেটা আমরা পড়ছি, তার নাম হচ্ছে দ্য ইনিয়েড। ইনিয়েডের শেষে ট্রান্সক্রিপশনে প্রোনাউন্সিয়েশন দেয়া আছে ই নি এড, শর্ট ই, না লং ই, ইনি ই ড, ইনিয়েড, ই নি এড, ইনিয়েড, ইনিয়েড। এটা হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশন অফ দিস নিউ এপিক। নাও হোয়াট ইজ দ্য ইনিয়েড? ইনিয়েড এটা কি আমরা বললাম, দিস ইজ এ ল্যাটিন এপিক পোয়েম। একটা এপিক পোয়েম, মহাকাব্য, লেখা হয়েছিল ল্যাটিন ল্যাঙ্গুয়েজে, এনশিয়েন্ট ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। কত সালে লেখা হয়? স্টার্টেড ইন 29 BC, এন্ড ভার্জিল লেখা শুরু করেন আজকে থেকে 2049 বছর আগে। মোর দেন 2000 ইয়ার্স ওল্ড, অনেক পুরাতন মহাকাব্য। এই মহাকাব্যের বিষয়বস্তু, বিষয়বস্তু হচ্ছে দিস এপিক tells the legendary story of Aeneas. ইনিয়াসের গল্প হচ্ছে ইনিয়াড। ইনিয়াসকে আমরা ইলিয়াডে পেয়েছিলাম সেকেন্ড ইন কমান্ড। হেক্টরের পরেই দ্বিতীয় প্রধান সেনাপতি ছিলেন ইনিয়াস। ইনিয়াস, he is a Trojan who traveled to Italy. অনেক সাফারিং, অনেক অ্যাগনি, অনেক পেরিল, অনেক এক্সামের মধ্য দিয়ে তার যে দুঃখময় যাত্রা, ফ্রম ট্রয় টু ইটালি, এই গল্পটাই আমরা পাবো ইনিয়াডে। তার ইটালিতে যাওয়া কেন গুরুত্বপূর্ণ? ইটালিতে যাওয়া গুরুত্বপূর্ণ এই জন্য, বিকজ দেয়ার হি উইল বিকাম দ্য অ্যানসেস্টর অফ দ্য রোমান। যারা রোমান, রোমান জাতি, তাদের বিশ্বাস ইনিয়াস হচ্ছে তাদের পূর্বপুরুষ, তাদের। কত বড় আমাদের এপিকটা? 9,896 লাইন। আমরা একটু সামনে আগাই, নেক্সট স্লাইড। ব্যাকগ্রাউন্ড অফ রাইটিং দ্য ইনিয়াড। এই যে ইনিয়াড লেখা হলো,
টেক্সট শুরু করার আগে আমাদেরকে ইতিহাস পড়তে হবে, ব্যাকগ্রাউন্ড জানতে হবে। এই যে ইনিয়াড লেখা হলো, এই লেখার ইতিহাসটা কি? ব্যাকগ্রাউন্ড অফ রাইটিং দ্য ইনিয়াড। অগাস্টাস pressed Virgil to write the epic in order to illustrate the glory of Rome due to his leadership. ভার্জিল যখন জীবিত ছিলেন, উনি যখন লেখালেখি করছেন, তখন রোমের সম্রাট, এম্পারার অফ রোম, রোমান এম্পারার ছিলেন অগাস্টাস, AUGUSTUS। ওনার নাম থেকেই অগস্ট মাসের নামটা এসেছে। সেই অগাস্টাস উনি প্রেস করলেন, মানে চাপ দিলেন কাকে? ভার্জিলকে। অগাস্টাস প্রেসড ভার্জিল, মানে অগাস্টাস প্রায় জোর, মানে বেশ জোরের সাথে ভার্জিলকে রাজি করালেন টু রাইট দ্য এপিক। এই লেখার, ভার্জিল এটা স্বতঃস্ফূর্ত লেখা ছিল না, ভার্জিল এটা মনের সুখে মনের আনন্দে লেখে নাই, এটা ছিল অর্ডার। হুজ অর্ডার? অগাস্টাস, রোমান এম্পারার অগাস্টাস, তার নির্দেশে ভার্জিল এই এপিক লেখা শুরু করে। উদ্দেশ্য কি ছিল? হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন? ইন অর্ডার টু illustrate the glory of Rome due to his leadership. অগাস্টাসের সময়ে, অগাস্টাসের শাসনামলে রোম কত গ্লোরিয়াস, কত মহান একটা শহর ছিল, গ্রেট সিটি অফ রোম, এবং তার লিডারশিপ কত চমৎকার ছিল, মানে উনি কত মহান, কত বড় একজন নেতা ছিলেন, কত মহান একজন সম্রাট ছিলেন, সেটা বোঝানোর জন্য এই এপিকটা লেখানো হচ্ছে। মানে এপিকটা যখনই কেউ পড়বে, তখন সে ইনডিরেক্টলি বুঝতে পারবে, জানতে পারবে যে অগাস্টাস কত মহান রোমান এম্পায়ার ছিলেন। মানে এটা এম্পায়ার অগাস্টাসের ফরমাইশ, তাকে মহান করার জন্য, তাকে গ্লোরিফাই করার জন্য, এবং তার শাসনামলে রোম কত গ্লোরিফাইড ছিল এটা বোঝানোর জন্য জোর করে ফরমাইশ দিয়ে ভার্জিলকে দিয়ে লেখানো হচ্ছে। এটা ছিল বিশাল এক দায়িত্ব। Although Virgil was proud that Augustus believed he could accomplish the task, ওই সময় ভার্জিল ছিলেন সবচেয়ে বড় কবি, the most accomplished and the greatest Roman poet, ভার্জিল। ওই সমসাময়িক ভার্জিল ছিলেন সবচেয়ে মেধাবী কবি, সর্বশ্রেষ্ঠ কবি ওই সময়কার। ভার্জিল অনেক প্রাউড ফিল করলেন যে অগাস্টাস তাকে এই দায়িত্বটা দিলেন, গুরু দায়িত্ব। গুরু দায়িত্বটা কি? গুরু দায়িত্বটা কি? তার শাসনামলে রোম কত গ্লোরিয়াস ছিল, এবং একই সাথে অগাস্টাস কত গ্লোরিয়াস এম্পায়ার ছিলেন, কত বড় মহান একজন উনি সম্রাট ছিলেন, এটা বোঝানোর জন্য লিখতে বলা হচ্ছে দ্য ইনিয়াড। দুঃখজনক হলেও সত্য, হি ওয়াজ হি ওয়াজ নেভার রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট। ইতিহাসের বিভিন্ন সূত্র থেকে জানা যায় ভার্জিল ওয়াজ নট রিয়েলি স্যাটিসফাইড। মনের আনন্দে ভার্জিল এই এপিকটা লিখেন নাই। মানে এটা হচ্ছে অর্ডার দিয়ে লেখানো, ম্যানুফ্যাকচার্ড এপিক, অনেকটা জোর করে, অনেকটা জোর করেই ভার্জিলকে দিয়ে লেখানো হচ্ছে। মানে অনেক কিছু ভার্জিল লিখছেন তার ইচ্ছার বিরুদ্ধে, তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে লিখতে হচ্ছে যে অগাস্টাসের সময় রোম কত গ্রেট ছিল, রোমান, রোম সিটি, এম্পায়ার অগাস্টাস, তারা কত মহান ছিলেন, এটা উনি বোঝাবেন তার এই এপিকের মাধ্যমে। টু ভার্জিল, ভার্জিলের কাছে দিস টাস্ক ওয়াজ এ ডিউটি হি হ্যাড নো চয়েস বাট টু পারফর্ম। এই দায়িত্ব পালন করা ছাড়া তার কোনো উপায় ছিল না, মানে উনি নিরুপায়, এটা সম্রাটের সরাসরি আদেশ। দিস টাস্ক ওয়াজ এ ডিউটি, এই যে লেখা হচ্ছে 29 খ্রিস্টপূর্ব সালে লেখা শুরু হলো, 19 খ্রিস্টপূর্ব সালে লেখা শেষ হলো, এই যে 11 বছর ধরে লেখা হচ্ছে, এই পুরাটাই উনি বাধ্য হয়ে এপিকটা লিখেছেন। এটা বিভিন্ন সূত্র থেকে আমরা বিশ্ব সূত্র থেকে জানতে পারি। This task was actually a duty he had no choice but to perform.
এই তিনটা পয়েন্ট থেকে আমরা কি জানতে পারি? গুরু দায়িত্ব পালন করছেন ভার্জিল তার এই দ্য এনিয়াড এপিকের মাধ্যমে ইনডিরেক্টলি রোমকে গ্লোরিফাই করবেন, রোমান জাতিকে গ্লোরিফাই করবেন এবং অগাস্টাস এম্পায়ার হিসেবে কত মহান ছিলেন এটা উনি প্রকাশ করার চেষ্টা করবেন। এখন ভার্জিল অগাস্টাস তাদের সম্পর্কটা কেমন ছিল? তারা বেশ ক্লোজ, ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, অন্তত অগাস্টাস সম্রাট হওয়ার আগ পর্যন্ত। অগাস্টাস যখন সম্রাট হয়ে যান তখন তো একটা দূরত্ব তৈরি হয়, গ্যাপ তৈরি হয়। তারপরেও তাদের ওঠা বসা ছিল একসাথে। অগাস্টাসের ভরসা ছিল ভার্জিলের প্রতি, যে ভার্জিলই পারে একমাত্র তাকে মহান, গ্রেট, গ্লোরিফাইড রুলার, লিডার, এম্পায়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে। ভার্জিল অ্যান্ড অগাস্টাস দে ট্রাভেলড টুগেদার লটস অফ দ্য, প্রায় সময় তারা একসাথে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন। ওয়ান্স, এক সময় ভার্জিল অ্যান্ড অগাস্টাস ট্রাভেল টুগেদার টু ইটালি। এরা দুজন মিলে ইটালিতে বেড়াতে যান। ওই সময় পরিস্থিতি ভালো ছিল না। অ্যান্ড আফটার কন্ট্রাক্টিং এ টেরিবল ফিভার, হঠাৎ করে প্রচন্ড জ্বর হয় ভার্জিলের, প্রচন্ড জ্বর হয় এবং ভার্জিল ডাইড ইন 19 বিসি, খ্রিস্টপূর্ব 19 সালে, মানে লেখা ইনকমপ্লিট রেখেই ভার্জিল মৃত্যুবরণ করেন। মানে ভার্জিল 19 সালে, খ্রিস্টপূর্ব 19 সালে মৃত্যুবরণ করেন। ওই সময় তার লেখাটা কমপ্লিট হয়নি, রাইটিং ওয়াজ ইনকমপ্লিট। আমরা নেক্সট স্লাইডে যাই, লেটস কন্টিনিউ। আগের স্লাইডের কন্টিনিউয়েশন। সাম সে দ্যাট, কেউ কেউ বলে, ভার্জিল রিকোয়েস্টেড হিজ এক্সিকিউটর ভ্যারিয়াস, ভার্জিলের যে সহকারী অ্যাসিস্ট্যান্ট তার নাম ছিল ভ্যারিয়াস, মৃত্যু শয্যায় ভার্জিল ভ্যারিয়াসকে একটা রিকোয়েস্ট করেছিল, খুব অনুনয় বিনয় করে একটা রিকোয়েস্ট করা হয়েছিল। সেটা কি? টু destroy the masterpiece, feeling as though it was incomplete and needed further detail. মৃত্যুসজ্জায় ভার্জিল তার অ্যাসিস্ট্যান্ট ভ্যারিয়াসকে কাতর গলায় অনুনয় বিনয় করে বললেন যে 11 বছর ধরে যে এপিকটা লেখা হচ্ছে, এই এপিকটা যেন সে পুড়িয়ে ফেলে, কোনোভাবেই এই এপিকটা যেন পাবলিশড না হয়। কেন? কেন এটা ধ্বংস করতে বললেন, পুড়িয়ে ফেলতে বললেন? কারণ ভার্জিলের বিশ্বাস ছিল এটা ইনকমপ্লিট, উনি মারা যাচ্ছেন, উনি তো শেষ করে যেতে পারেন নাই। মৃত্যুসজ্জায় উনি রিকোয়েস্ট করলেন যেন এই এপিকটা পুড়িয়ে ফেলা হয়, কারণ এটা ইনকমপ্লিট আর প্রচুর ভুল ত্রুটি আছে, এগুলো কারেকশন করতে হবে। এন্ড ইট নিডেড ফার্দার এডিটিং, প্রচুর পরিমাণে এডিটিং করতে হবে, অনেক ভুল আছে, অনেক কাহিনীর অসামঞ্জস্যতা আছে, মানে প্রচুর পরিমাণে ভুল ত্রুটি আছে এই এপিকে। 11 বছর ধরে লেখার পরও ভার্জিলের সেই মানে আত্মবিশ্বাসটা ছিল না যেটা পাবলিশ করা হোক। মৃত্যুসজ্জায় উনি তার অ্যাসিস্ট্যান্টকে বলে দিলেন এটা যেন কোনোভাবেই পাবলিশ না হয়, পুড়িয়ে ফেলা হয়, কারণ এটা প্রচুর ভুল ত্রুটি আছে, এটা এডিটিং এর, আমি ছাড়া এডিটিং কেউ করতে পারবে না, এর জন্য রিকোয়েস্ট করেছিল। এখন মজার ব্যাপার হচ্ছে এটার কোনো, এই কথা, এই যে ঘটনাটা, এই ঘটনার কোনো সাক্ষী প্রমাণ ওইভাবে নেই। অলদো দিস হ্যাজ নট বিন প্রুফড, এটা ওইভাবে বিশ্ব সূত্রে প্রমাণ খুব বেশি পাওয়া যায়নি। তারপরেও many many suspect that Augustus refused to allow this. বেশিরভাগ মানুষের ধারণা যে ওই সময় তো পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে ক্ষমতাবান মানুষ ছিলেন রোমান এম্পায়ার অগাস্টাস। তার হাতের মুঠোয় অর্ধেক দুনিয়া, তার হাতের মুঠোয় ছিল প্রায় পুরো দুনিয়া, মানে ওই সময় পৃথিবী বলতে যা বোঝা হতো পুরাটাই অগাস্টাসের দখলে ছিল। অগাস্টাস ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল প্রমিনেন্ট এম্পায়ার অফ দ্যাট টাইম। অগাস্টাস রিফিউজ করলেন। অগাস্টাসের কথা হচ্ছে এই এপিকটা হচ্ছে আমার সার্টিফিকেট, আমি এই এপিকের মাধ্যমে বেঁচে থাকবো, কোনোভাবেই এই এপিকটা পুড়িয়ে ফেলা যাবে না। অগাস্টাসের কথা হচ্ছে যেভাবেই হোক, যেভাবেই হোক এই এপিকটাকে পাবলিশ করতেই হবে, কারণ এই এপিকটা মানেই হচ্ছে অগাস্টাসের প্রেস্টিজ, একই সাথে রোমান এম্পায়ার, রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য, রোমান জাতি, তাদের একটা গর্ব।
এই বইটা যদি পাবলিশ করে, এই এপিকটা যদি পাবলিশ হয়, তাহলে হাজার হাজার বছর ধরে রোমানরা দ্য গ্রেটেস্ট নেশন হিসেবে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে। Many suspect that Augustus refused to allow this. Augustus কোনোভাবেই ম্যানুস্ক্রিপ্টটা পুরাতে দেন নাই। An epic was published against Virgil's wish. ভার্জিলের ইচ্ছার অমতে, ভার্জিলের ইচ্ছার অমতে এটা পাবলিশ করা হয়। This epic was published against Virgil's wish. Virgil spent 11 years working on this manuscript. 11 বছর ধরে এই ম্যানুস্ক্রিপ্টে কাজ করেছেন, সেই খ্রিস্টপূর্ব 29 থেকে খ্রিস্টপূর্ব 19। খ্রিস্টপূর্ব সালগুলো আস্তে আস্তে কমতে থাকে, 29, 28, 27, 26 এইভাবে কমতে থাকে। সেই হিসেবে আমরা যদি গুনি, তাহলে 11 বছর ধরে এই এপিকের পেছনে উনি শ্রম দিয়েছেন। Virgil spent 11 years working on this manuscript, and although many consider him to be a highly successful poet, যদিও কবি হিসেবে উনি খুবই সাকসেসফুল ছিলেন, the greatest Roman poet, রোমান সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন ভার্জিল। কবি হিসেবে, মানে মৌলিক কবি হিসেবে উনি ছিলেন অতুলনীয়। মানে উনি নিজের মনের আনন্দে যা কিছু লিখেছেন তা শ্রেষ্ঠ এখন পর্যন্ত। কিন্তু তার এই যে লাস্ট ওয়ার্ক, তার জীবনের যে শেষ কাজ, এই শেষ কাজে বেশ কিছু সমালোচকের আপত্তি আছে। কি আপত্তি? মেনি মডার্ন ক্রিটিক্স অ্যাকিউজ হিম, অনেক আধুনিক সমালোচক তাকে দোষারোপ করেন, দোষী সাব্যস্ত করেন। কেন? অফ বরোয়িং হেভিলি ফ্রম হোমার। সমালোচকদের মতে ভার্জিল হোমার থেকে অনেক বেশি পরিমাণে ধার করেছেন, হোমার দ্বারা উনি অনেক বেশি ইনফ্লুয়েন্সড। অথর অফ দ্য ইলিয়াড এন্ড দ্য অডিসি। হোমার কে ছিলেন আমরা অলরেডি জানি, উনি ইলিয়াড এবং অডিসির রচনাকারী। হোমারের কাছ থেকে উনি এত বেশি বড় করেছেন যে সমালোচকরা এখানে ভার্জিলের যে মৌলিকতা, অরিজিনালিটি নিয়ে অবজেকশন তোলেন। এমনকি আমরা দেখতে পাবো আমাদের যে এপিক দ্য ইনিয়াড, এই ইনিয়াডের যে 12টা চ্যাপ্টার আছে, 12 চ্যাপ্টার্স, 12টা চ্যাপ্টার আছে, বুক 1, বুক 2, এভাবে বুক 12 পর্যন্ত। প্রথম 6টা চ্যাপ্টার হচ্ছে, ফার্স্ট 6 চ্যাপ্টার্স ইজ হেভিলি ইন্সপায়ার্ড বাই অডিসি। অডিসির কাহিনী ছায়া অবলম্বনে ফার্স্ট 6 চ্যাপ্টার, এবং শেষের 6 চ্যাপ্টার হচ্ছে ইন্সপায়ার্ড বাই দ্য ইলিয়াড। ইলিয়াডের ছায়া অবলম্বনে তৈরি চ্যাপ্টার। মানে আমরা যখন দ্য ইলিয়াড পড়ি, তখন 12টা চ্যাপ্টারে আমরা হোমারকে অনেক বেশি পরিমাণে উপস্থিত দেখতে পাই। এত বেশি যে আমাদের ভার্জিলের যে অরিজিনালিটি, তার যে ইউনিকনেস, তার যে ট্যালেন্ট, এই ট্যালেন্ট নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে যে উনি এত বেশি পরিমাণে হোমারকে কেন কপি করেছেন। হোমার দ্বারা উনি অনেক বেশি ইনফ্লুয়েন্স। দেখবো কাহিনীর বিভিন্ন স্টেপে হোমার যেভাবে কাহিনী এগিয়ে নিয়ে গেছেন, ভার্জিল একইভাবে কাহিনী এগিয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য আধুনিক সমালোচকরা ভার্জিলকে দুর্বল রচনাকারী হিসেবে সাব্যস্ত করেন। ভার্জিল অনেক বেশি পরিমাণে ধার করেছেন, বড় করেছেন হোমারের কাহিনী থেকে। এখন আমরা এই যে দুইটা ব্যাকগ্রাউন্ড, এই দুইটা ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের মোটামুটি একটা আইডিয়া হচ্ছে যে ভার্জিল মনের আনন্দে দ্য এনিয়াড লিখেন নাই, তাকে বাধ্য করে জোর করে লেখানো হয়েছে। তার অর্ডার ছিল লিখতেই হবে, না লিখলে জীবন থাকবে না। লেখার উদ্দেশ্য কি ছিল? রোমকে গ্লোরিফাই করা, রোমান জাতিকে গ্লোরিফাই করা, এবং গ্রেটেস্ট রোমান এম্পায়ার অগাস্টাসকে গ্লোরিফাই করা। এখন আমরা যদি পয়েন্ট আউট করি যে ওয়াই ডিড ভার্জিল রাইট দ্য ইনিয়াড, ভার্জিল কেন ইনিয়াড লিখেছিলেন, তার লেখার কারণটা কি, উদ্দেশ্যটা কি? কারণগুলো আমরা পয়েন্ট আউট করে ফেলি, অলরেডি তো আমরা কথা বলে ফেলেছি। এখন আমরা এটাকে একটু পয়েন্ট আউট করি। ভার্জিল কেন লিখেছিলেন দ্য ইনিয়াড? Why did Virgil write the Aeneid? Number 1, to write a Roman epic. একটা জাতির যদি মহাকাব্য থাকে, যে কোনো একটা ভাষায় একটা জাতির যদি একটা মহাকাব্য লেখা থাকে, তবে এটা প্রমাণিত যে তারা একটা সংস্কৃতিমনা সভ্য জাতি। মানে তখনকার সময়ে সিভিলাইজেশন
বিং এ সিভিলাইজড নেশন সার্টিফিকেট দিতে হচ্ছে এপিক। ওই কালচারে কি কোনো এপিক আছে? আছে, তাহলে ওই কালচারটা সভ্য। এপিক নাই, তাহলে ওরা সভ্য না। নিজেদেরকে সভ্য প্রতিষ্ঠিত করার জন্য, in order to establish themselves as one of the most civilized nation of all time, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সভ্য জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য একটা সার্টিফিকেটের প্রয়োজন ছিল, কালচারাল সার্টিফিকেট। এই এপিক, দ্য ইনিয়েড, ওয়ার্কস অ্যাজ আ কালচার টু এস্টাবলিশ দেম অ্যাজ দ্য মোস্ট সিভিলাইজড নেশন অফ অল টাইম। রোমান এপিক লেখা মানে হচ্ছে রোমান নেশন তারা জাতে উঠে যাচ্ছে, কালচারালি তারা শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে। যে কালচারে একটা এপিক আছে, ওই কালচারটা সেরা কালচার। সংস্কৃতি সার্টিফিকেট, ওই ভাষায় একটা এপিক থাকা মানে হচ্ছে ওই ভাষাটা একটা সম্মানজনক শ্রেষ্ঠ ভাষা। নেক্সট পয়েন্ট, টু গিভ দ্য রোমানস অ্যাজ আ হেরিটেজ। রোমানরা এমনিতে ছিল যুদ্ধবাদ জাতি, তারা যুদ্ধ ছাড়া কিছুই জানতো না, মারামারি কাটাকাটি, মানে তারা যুদ্ধ ছাড়া কোনো কিছুই জানতো না। তাদের যে কালচার, এটা পুরোটাই হচ্ছে ওয়ার বেসড, ব্যাটল বেসড। এমন খুব কম সময় আমরা রোমানদেরকে দেখেছি তারা সুখে শান্তিতে নিরিবিলি কোন একটা জায়গায় বসবাস করেছে। রোমান সারা বছর সারা জীবন তারা যুদ্ধে লেগে থাকতো, সারা বছর তাদের যুদ্ধ কোনো না কোনো জায়গায় লেগে থাকতো। এবং রোমানস, দে ওয়ার অলমোস্ট অ্যাডিক্টেড টু ফাইটিং, ব্যাটলে এরা সারাক্ষণ লেগেই থাকতো। এরকম যুদ্ধবাদ হানাহানি প্রিয় জাতি, তাদেরকে একটা হেরিটেজ দেওয়া খুব দরকার ছিল। রোমানরা আসলে অনেকেই জানতো না যে তাদের রুট কোথায়। তারা যে বুক ফুলিয়ে বলবে যে আমাদের পূর্বপুরুষ অমুক ছিল অমুক ছিল, তাদের দেখা যায় যে প্রচুর ক্ষমতা, প্রচুর ধন সম্পদ, কিন্তু তাদের ওই যে ঐতিহ্য, বংশ গৌরব, সেটা ছিল না। এখন রোমানদের তো একটা হেরিটেজ দরকার। যদি কোনোভাবে রোমানদের সাথে ট্রোজানদের কানেকশন দেখানো যায়, যদি কোনোভাবে এটা প্রমাণ করা যায় যে সেই গ্রেট ট্রোজান পিপল, তাদের রক্ত রোমানদের শরীরে বইছে, তাহলে তো এটা রোমানদের জন্য বিশাল ঐতিহ্য, বিশাল সম্মানের ব্যাপার, বিশাল গৌরবের ব্যাপার। কোনো না কোনো ভাবে এই ট্রোজানদের রক্তের সাথে রোমানদের রক্তটা যেভাবেই হোক, গোজা মিল দিয়ে হোক, যেভাবেই হোক, একটা কানেকশন দেখাতে হবে। রোমানরা যদি এটা প্রমাণ করতে পারে যে দ্য মোস্ট সিভিলাইজড নেশন ট্রোজান, তারা আমাদের পূর্বপুরুষ, সেটা তাহলে রোমানদের জন্য এর থেকে সম্মানের আর কিছু হতে পারে না। রোমানদেরকে একটা ঐতিহ্য দান করা, এটা ছিল ইনিয়াড। ইনিয়াড যদি পাবলিশ করা হয়, তাহলে সবাই এটা বিশ্বাস করতে বাধ্য হবে। পরবর্তী মিনিমাম 1000 ইয়ার্স, 1000 বছর ধরে মানুষ তো এটাই পড়বে, তারা বিশ্বাস করবে, তারা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করবে যে রোমানরা ট্রোজানদের বংশধর। ট্রোজানরা ছিল এনশিয়েন্ট গ্রিসের সবচেয়ে সভ্য জাতি ট্রোজান, তাদের রক্ত বইছে রোমানদের শরীরে। তাহলে রোমানরা তারা শ্রেষ্ঠ সংস্কৃতি মনা সভ্য জাতির বংশধর। দেন, টু জাস্টিফাই রোমান এম্পেরিয়ালিজম, রোমান সাম্রাজ্যবাদ, রোমান উপনিবেশবাদ। রোমানরা পুরো পৃথিবী দখল করত, যেখানেই যেত ওরা দখল করত, যেখানেই যেত দখল করত। কারো অন্য কারো স্বাধীনতা এদের বরদাস্ত হতো না, যেখানেই ওরা যেত দখল করে ফেলতো এবং ওদের কলোনি বানিয়ে ফেলতো। এই জন্য প্রচুর মানুষ নিহত হয়েছে। রোমান, দে কিলড লটস অফ পিপল, লটস অফ পিপল। সারা দুনিয়া জুড়ে রোমানদের হত্যাযজ্ঞ, হানাহানি, সন্ত্রাস, এটা মানুষের সর্বজন বিদিত ছিল। কিন্তু যদি কোনোভাবে দ্য ইনিয়েড পাবলিশ করা যায়, তাহলে এটা একদম লিখে দেয়া যাবে, জাস্টিফাই করে দেয়া যাবে যে রোমানরা যা করেছে ঠিক করেছে। রোমানরা হচ্ছে শ্রেষ্ঠতম জাতি, মহান জাতি আর কেউ হতে পারে না, তাদের মতো এত গ্রেট পিপল কোথাও পাওয়া যাবে না। অতএব তারা যেটা করেছে ঠিক করেছে। তারা যত অন্যায় করেছে, যত হত্যা করেছে, সব ক্রাইম, সব অ্যাট্রোসিটি, সবকিছুর একটা জাস্টিফিকেশন থাকবে ইনিয়াতে। কি প্রমাণ করতে চাচ্ছে? যে রোমান, দে স্ট্রাগলড টু টার্ন দ্য ওয়ার্ল্ড ইনটু আ সিভিলাইজড ওয়ার্ল্ড, ফ্রম স্যাভেজারি টু সিভিলাইজড নেশন। পৃথিবীকে সভ্য করা ছিল রোমানদের
দায়িত্ব। আর তো কেউ সভ্য ছিল না, একমাত্র পৃথিবীতে রোমানরাই ছিল সবচেয়ে সভ্য জাতি। মানে এই সভ্য পৃথিবীকে সভ্য করার জন্য যা যা স্যাক্রিফাইস করা দরকার সবকিছু রোমানরা করেছে। দ্য ইনিয়াডের মাধ্যমে এটা জাস্টিফাইড, এটা একদম প্রমাণ করে দেয়া হচ্ছে যে রোমানরা যা করেছে, যত অন্যায় অনাচার, হত্যাযজ্ঞ, লুণ্ঠন লুটপাট, সবকিছু ঠিক, সবকিছু জাস্টিফাইড। এই এপিকের মাধ্যমে রোমানদেরকে একদম সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে যে হোয়াট এভার দে ডিড রাইট, তারা যাই করেছে। দেন নেক্সট পয়েন্ট, টু শো রোম, যদি কোনোভাবে ইনিয়াড পাবলিশ করা যায় তাহলে এটা একদম চোখ বন্ধ করে প্রমাণ করে দেওয়া সম্ভব যে দ্য গডস অ্যান্ড গডেসেস দে ফেভারড রোম। গ্রিক গডস অ্যান্ড গডেসেস যারা ছিলেন, যেমন জিউস, হিয়েরা, অ্যাফ্রোডাইটি, অ্যাপোলো, পোসাইডন, এই গডগুলো তারাই আবার রিঅ্যাপিয়ার, আবার তারা হাজির হবে কিন্তু অন্য নামে। জিউসকে আমরা ডাকবো হচ্ছে জুপিটার, হেরাকে ডাকবো আমরা জুনো, অ্যাফ্রোডাইটিকে ডাকবো আমরা ভিনাস, পোসাইডনকে ডাকবো আমরা নেপচুন। এটা আমরা দেখতে পাবো পরবর্তীতে। গ্রিক গডসদের ওরা অন্য নামে তাদের অন্য নাম দেওয়া হলো, নেমড देम ডিফারেন্টলি। এবং উনি প্রমাণ করতে চাইলেন যে এই রোমকে সাপোর্ট করছেন গডস এন্ড গডেস, মানে রিলিজিয়াস দিক থেকে রোমানদের থেকে শ্রেষ্ঠ জাতি আর হতে পারে না। তাহলে দেখেন, পলিটিক্স আর রিলিজিয়ান এই দুইটা জিনিস যদি কন্ট্রোল করা যায়, পলিটিক্যালি যদি এটা মানুষকে হোয়াইট ওয়াশ করা যায় যে এরা হচ্ছে শ্রেষ্ঠ পলিটিক্যাল নেশন, এবং একই সাথে যদি রিলিজিয়াস দিক থেকে বলা হয় যে এরা হচ্ছে শ্রেষ্ঠ রিলিজিয়াস নেশন, কারণ গডস দে প্রেফার রোম, গডসদের প্রিয় শহর হচ্ছে রোম, রোমানরা হচ্ছে গডসদের সবচেয়ে প্রিয় জাতি। তার মানে সব দিক দিয়ে তাদের অবস্থান পারফেক্ট। পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ন এই দুইটাকে যদি কন্ট্রোল করা যায় তাহলে পুরো দুনিয়াটাই কন্ট্রোল করা যায়। এটাই ছিল অগাস্টাসের প্ল্যান, যে পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ন এই দুই দিক থেকেই যেন এটা প্রমাণ করা হয় যে রোমানস দে আর দ্য গ্রেটেস্ট নেশন অফ অল টাইম। তাদের মতো এত মহান রাজনৈতিক এবং ধার্মিক জাতি কোনো কালে ছিল না। টু গ্লোরিফাই ইটালি, ইটালিকে গ্লোরিফাই করা, ইনিয়াড এই মহাকাব্যে ইটালিকে সর্বশ্রেষ্ঠ দেশ, সর্বশ্রেষ্ঠ এলাকা বলে, আপনি এপিকটা পড়তে পড়তেই আপনার সাবকনসিয়াসে এই আইডিয়াটা ঢুকে যাবে যে ইটালি ইজ দ্য গ্রেটেস্ট সিটি, ইটালি ইজ দ্য গ্রেটেস্ট কান্ট্রি, ইটালির মতো এত ভালো শহর হতে পারে না, দ্য গ্রেটেস্ট মোস্ট সিভিলাইজড কান্ট্রি ইন হোল ওয়ার্ল্ড। দেন টু জাস্টিফাই অগাস্টাসেস ডিক্টেটরশিপ, অগাস্টাস যা করছেন ঠিক করছেন। অগাস্টাস 100 মানুষকে মেরে ফেলেছেন, ঠিক করেছেন। অগাস্টাস একটা দেশ দখল করে ফেলেছেন, ঠিক করেছেন। অগাস্টাস ঠিক করেছেন, অগাস্টাস যা করছেন ডিক্টেটর হিসেবে, দ্যাট ইজ মোর দেন কারেক্ট। কারণ অগাস্টাসের মতো এত চমৎকার, এত দারুণ, এত মহান মানুষ কোনোদিনই হওয়া সম্ভব নয়। অগাস্টাস ইজ দ্য গ্রেটেস্ট হিউম্যান বিং অফ অল টাইম। এমন ভাবে অগাস্টাসকে রিপ্রেজেন্ট করা হয়েছে এনিয়াতে যে পড়তে পড়তে আপনার একদম সাবকনসিয়াসে ঢুকে যাবে যে অগাস্টাস মানে হচ্ছে অলমোস্ট গড, এর মতো মহান মানুষ আর হতে পারে না, দ্য গ্রেটেস্ট হিউম্যান বিং অফ অল টাইম। শুধু তাই না, টু গ্লোরিফাই, এবং তার যে বংশধরেরা, এই বংশের মতো চমৎকার, অপূর্ব, অসাধারণ মহান বংশ আর হতে পারে না। অগাস্টাসের ছেলে, নাতি, পুতি, শ্রুতি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 100তম বংশধর, যারা যারা রোমের এই অগাস্টাসের বংশধর, এরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠতম মানুষ। এরা কখনো কোনো ভুল করতে পারে না, and they had their right to rule the whole world। তারা যা ইচ্ছা তাই করতে পারে, কারণ they are the most civilized, greatest family, they are favored by gods and goddesses, and they are the greatest family of all time। চিন্তা করতে পারেন, দ্য ইনিয়াড এই যে এপিকটা, যেটা হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি millions of scholars, they analyzed it, believed it as the
basis of whole Western civilization. রোমান সাম্রাজ্যের ভিত্তি হিসেবে ধরা হয়, আরো যদি আমরা বলতে চাই পশ্চিমা সভ্যতা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের ভিত্তি হিসেবে ধরা হয় দ্য ইলিয়াড মহাকাব্য। এটা হচ্ছে ভিত্তি, ফাউন্ডেশন অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন। এমন ভাবে এপিকটা লেখা হয়েছে যাতে মানুষজন পড়তে পড়তে তাদের মাথার মধ্যে ঢুকে যায় যে রোমানস আর দ্য গ্রেটেস্ট নেশন, অগাস্টাস ইজ দ্য গ্রেটেস্ট হিউম্যান বিং, গ্রেটেস্ট এম্পায়ার। উনি কখনো কোনো ভুল করতে পারেন না, ইটালির থেকে মহান কোনো দেশ হতে পারে না, রোমের থেকে ভালো কোনো শহর থাকতে পারে না, এত মহান এত ধার্মিক কোনো জাতি কোনোদিন হওয়া সম্ভব না। পড়তে পড়তে আমাদের মাথায় ঢুকে যাবে, মাথায় ঢুকে যাবে। যখন লিটারেচার আর পলিটিক্স দুটো একসাথে যখন মিশে যায়, এটা যে কত ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে সেটা আপনারা হয়তো জানেন। পলিটিক্স, লিটারেচার দুটা যদি মিক্স হয়ে যায়, মানুষকে খুব সহজেই ব্রেন ওয়াশ করা যায়। হাজার হাজার বছর ধরে মিলিয়নস অফ স্কলার্স তারা সারা জীবন ধরে শুধু একটাই বই স্টাডি করেছেন, দ্য ইলিয়াড। মানে ওয়েস্টার্ন যে স্কলারশিপ, একাডেমিয়ার ভিত্তি ছিল দ্য ইলিয়াড। মানুষ ছোটবেলা থেকে এটাই মুখস্থ করতে, এটাই তাদের ব্রেইনের মধ্যে ঢুকে গেছে, ব্রেইন ওয়াশ হয়ে গেছে যে রোমান, দে আর দ্য গ্রেটেস্ট নেশন, Roman emperors, they are the greatest human being, most civilized. Whatever they have done us a good, great favor. তাদের যে বংশধরেরা এর থেকে মহান মানুষ আর হতে পারে না। কিভাবে আমাদের মাথার মধ্যে ইনডিরেক্টলি এই জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুবই খুবই বুদ্ধিমান একটা প্ল্যান ছিল এটা অগাস্টাসের, এবং অন্ধের মতো বিশ্বাস করত। দ্য ইলিয়াডকে অনেকেই, দ্য ইলিয়াড ওয়াজ one of the most read books. বাইবেল, ইলিয়াড, ইনিয়াড এগুলো ছিল সবচেয়ে পড়া বই। স্কলার মানেই হচ্ছে তাদেরকে ইলিয়াড মুখস্থ থাকতে হতো, এবং শুধু তাই না, ইলিয়াড তাদেরকে বিশ্বাস করতে হতো। মানে যারা স্কলার, যারা শিক্ষিত ছিল আদিম পৃথিবীর, তারা সবাই ইলিয়াড বিশ্বাস করত। দে বিলিভড দ্য ইলিয়াড ইজ ট্রুথ। এমন ভাবে এখানে ট্রুথ, ফ্যাক্ট আর ফিকশনকে মেশানো হয়েছে যেটা মানুষের ব্রেইন ওয়াশ করে দিচ্ছে। এই যেসব একাডেমিশিয়ান, যারা স্কলার এটাকে বিশ্বাস করে বড় হয়েছেন, তাদের মাথার মধ্যে কিন্তু একদম ভেতরে মত জাগত হয়েছিল যে রোমান দ্য গ্রেটেস্ট সিভিলাইজেশন অফ অল টাইম। শুধু তাই না, বংশ বংশ পরম্পরায় তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তারাও একই জিনিস বিশ্বাস করত, এবং সেইটার বিশ্বাস এখনো আমাদের মধ্যে আছে। ইনডিরেক্টলি, ভেরি ভেরি ইনডিরেক্টলি আমরা এখনো বিশ্বাস করি যারা রোমান, যারা হোয়াইট, যারা সাদা, যারা পশ্চিমা, তারাই হচ্ছে শ্রেষ্ঠ। আমরা কেন ইউরোপে যেতে চাই, আমরা কেন ওই দিকে যেতে চাই, পশ্চিমে যেতে চাই? কারণ এটা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে দে আর বেটার ওইখানে, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট সিটি। এই হচ্ছে লিটারেচারের মাধ্যমে মানুষকে ব্রেইন ওয়াশ করার পদ্ধতি। ইলিয়াড, আমাদের এই এপিকটা শুরু করার আগে এই জিনিসটা আপনাদের একটু আইডিয়া থাকা প্রয়োজন। দিস ইজ আওয়ার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে আমরা আগাবো। তাহলে কেন ইলিয়াড লেখা হলো? রোমানদেরকে গ্রেট প্রমাণ করার জন্য, অগাস্টাসকে দ্য গ্রেটেস্ট এম্পায়ার প্রমাণ করার জন্য। এখন আমরা কাহিনীতে আসি, কি ঘটছে, হোয়াট ইজ হ্যাপেনিং ইন ভার্জিলস এনিয়াড। ভার্জিলস এনিয়াড আ সামারি। আমাদের এনিয়াড শুরু হচ্ছে, প্রথম লাইনটা এমন, আই সিং অ্যাবাউট আর্মস অ্যান্ড অ্যাবাউট আ ম্যান। আপনারা যারা থার্ড সেমেস্টারে ইন্ট্রোডাকশন টু লিটারেচার ড্রামা করেছেন, তারা এইখানে আপনাদের একটা বিখ্যাত নাটক, আই সিং অ্যাবাউট আর্মস অ্যান্ড অ্যাবাউট আ ম্যান, এটা থেকেই কিন্তু শ ইন্সপায়ার্ড হয়ে লিখেছিলেন আর্মস অ্যান্ড দ্য ম্যান। এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স অফ দ্য ইনিয়াড, ইনিয়াড এপিকের প্রথম লাইন, আই সিং অ্যাবাউট আর্মস
and about a man. ভার্জিলের গল্প শুরু হচ্ছে। ভার্জিলের নামের বানান আপনারা VIR দিয়েও দেখতে পাবেন, আবার VER দিয়েও দেখতে পাবেন। আমরা নর্মালি VIR দিয়ে লিখি ইংলিশে, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে VER দিয়ে লেখা হয়। when Virgil story হচ্ছে তখন কি হচ্ছে, শুরুটা কেমন? when Virgil's story begins, Aeneas and the Trojan survivors have been sailing for several years. ট্রয় নগরী তখন ধ্বংস হয়ে গেছে অলরেডি, সেভারাল ইয়ার্স, ৬-৭ বছর আগে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে। হাতে গোনা কিছু মানুষ, ট্রোজান পিপল, তারা পালিয়ে বেঁচেছিল। হাতে গোনা কিছু মানুষ, অল্প কিছু ট্রোজান, তারা প্রাণে বেঁচে পালিয়েছিল। তারা ৬-৭ বছর ধরে ভেসে বেড়াচ্ছে। কোনোভাবেই তারা কোনো জায়গায় তাদের ঘর বাড়ি বা তাদের শহরকে কোনোভাবেই প্রতিষ্ঠা করতে পারছে না, কারণ গডস এন্ড গডেসেস তাদেরকে নিষেধ করেছে যে অনলি ইন রোম, অনলি ইন ইটালি ইউ ক্যান এস্টাবলিশ ইউর নিউ হোম। রোমে যাওয়ার আগে অন্য কোথাও তোমরা তোমাদের শহরকে বানাতে পারবে না। এটা ছিল ডিরেকশন ফ্রম দ্য এনিয়াস। এখন সেই এনিয়াস হচ্ছে, আমাদের এনিয়াস হচ্ছে, সে খুবই ভদ্র, খুবই ধার্মিক, তাকে যা বলা হবে সে তাই মানবে, নিজের জীবন চলে যাক তারপরেও গডস এন্ড গডেস যা বলবে সে অক্ষরে অক্ষরে পালন করবে। তার কাছে তার নিজের ইচ্ছা অনিচ্ছার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গডস এন্ড গডেসেস অর্ডার। এনিয়াস সে তার নির্দেশ পালন করছে। তারা ৬-৭ বছর ধরে সে শুধু সমুদ্রে ভাসছে। তার সাথে যারা সার্ভাইভিং ট্রোজান ছিল, হাতে গোনা কিছু জীবিত ট্রোজান, তারা ৬-৭ বছরে শুধু সমুদ্রেই কাটাচ্ছে, ট্রাইং টু ফাইন্ড দেয়ার নিউ, খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না। বছরের পর বছর তারা সমুদ্রের উপর, বছরের পর বছর তারা কোনো ঘর বাড়ি তৈরি করতে পারছে না, তারা শুধুমাত্র সমুদ্রের উপর ভাসছে। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীটা তো আসলে এত বড় না যে এত বছর লাগবে, নিশ্চয়ই কোনো কারণ আছে কেন তারা ৬-৭ বছর হলো তারপরেও তারা ইটালির খোঁজ পাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে দ্য গডেস জুনো, জুপিটার, যাকে আমরা জিউস নামে চিনি, জিউসকে আমরা এখানে ডাকবো জুপিটার, আর তার ওয়াইফ হেরা, হেরাকে ডাকবো হচ্ছে জুনো। জুনো দ্য কুইন অফ দ্য গডেসেস, দ্য গডেস জুনো ডাজ নট ওয়ান্ট দেম টু রিচ ইটালি। জুনো কোনোভাবেই চায় না এনিয়াসরা ইটালিতে পৌঁছাক। কেন চায় না এটা আমরা আস্তে আস্তে জানবো। গডেস জুনো কোনোভাবেই চায় না যে ইলিয়াস আর তার দলবল, যারা সার্ভাইভিং ট্রোজান, তারা ইটালিতে পৌঁছান। আমরা অলরেডি জানি হেরা, অলসো নোন এস জুনো, সে ট্রোজানদেরকে দেখতে পারে না। হেক্টর যখন মারা যায় তখন হেক্টরের ডেড বডি কিন্তু ফেরত দিতে দেয়নি এই জুনো। জুনো কোন ট্রোজানকে দুই চোখে দেখতে পারে না। এবং জুনো চায় না যে কোনো সার্ভাইভিং ট্রোজান তারা ইটালিতে পৌঁছায়, কোনোভাবেই যেন ইনিয়াসের দলবল ইটালিতে পৌঁছাতে না পারে। এই জন্য যত ষড়যন্ত্র, যত ছলে বলে কৌশলে যা কিছু করা সম্ভব সবকিছু করতে রাজি আছে জুনো। সো সো she arranges for a huge storm, সে ষড়যন্ত্র করে একটা ভয়ঙ্কর ঝড়ের আয়োজন করলো, টু হার্ট ইনিয়াসের শিপ, ইনিয়াসের জাহাজ যেন ডুবে যায় এই জন্য ভয়ঙ্কর ঝড়ের আয়োজন করা হলো। আরো মাইনর গডেসদেরকে ঘুষ টুস দিয়ে ষড়যন্ত্র করে এমন একটা পরিস্থিতি করলো যাতে প্রচন্ড ঝড় শুরু হয় সমুদ্রের মাঝখানে, আর ইনিয়াসের যত জাহাজ সবকিছু ডুবে যায়। লাকিলি ফর ইনিয়াস, ইনিয়াসের কপাল ভালো, নেপচুন, যাকে আমরা পোসাইডন নামে চিনি, নেপচুন স্টপ দ্য স্টর্ম। নেপচুন হচ্ছে পোসাইডন, গডেস অফ দ্য ওশান, গড অফ দ্য ওশান, সমুদ্রের দেবতা।
নেপচুন তার নিজের দায়িত্বে ঝড়টাকে থামিয়ে দেয়। অ্যান্ড ইনিয়াসের যে জাহাজ শিপস আফ্রিকা, ইনিয়াসের যাওয়ার কথা ছিল ইটালি। এমন ঝড় যে ইটালি থেকে তারা আফ্রিকায় এসে পড়ল। নেপচুন স্টপস দ্য স্টর্ম অ্যান্ড এনিয়াস শিপস ওয়াশ আপ অন দ্য শোর অফ আফ্রিকা। তারা বলে পড়লো যে তাদের উল্টা দিকে আফ্রিকায় চলে আসলো। আপনারা যদি ম্যাপ দেখেন তাহলে দেখবেন ভূমধ্য সাগরের উত্তরে দক্ষিণে হচ্ছে আফ্রিকা, মিশর, আফ্রিকান দেশগুলো, লিবিয়া, ইজিপ্ট, এই দেশগুলো। তাদের যাওয়ার কথা ছিল উত্তরে। ঝড় এমন ভয়ঙ্কর ঝড়, তারা দক্ষিণে চলে আসলো। যাওয়ার কথা ছিল ইটালি, তারা চলে আসলো আফ্রিকা, লিবিয়ার কাছাকাছি। His friends are sad. ইনিয়াসের সাথে যারা বন্ধু বান্ধব আছে, যারা জীবিত ট্রোজান, তাদের মনে খুব কষ্ট। কেন? so many years, 6-7 বছর ধরে তারা কোনো বাড়ি ঘর বানাতে পারছে না, তারা শুধু পানির উপর ভাসছে, আর কত ভালো লাগে। and have experienced so much misfortune. আপনারা যখন পড়বেন এপিকটা তাহলে দেখবেন যে যখনই তারা কোথাও কোনো দ্বীপে নেমে ঘরবাড়ি বানানো শুরু করতো, তখনই ভয়ঙ্কর সব বিপদ হাজির হতো। নানা রকম ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস, ন্যাচারাল ক্যালামিটি চলে আসতো, দৈত্য দানব, ভয়ঙ্কর ডিমন্স তারা আক্রমণ করত। কোনোভাবেই তারা অন্য কোনো দ্বীপে তাদের বাড়ি ঘর বানানোর তাদের একমাত্র অনুমতি ছিল ইটালিতে। শুধুমাত্র ইটালি গিয়েই ওরা ঘর বাড়ি বানাতে পারবে। ইটালি যাওয়ার আগে তারা কোনোভাবেই কোথাও তাদের ঘর বাড়ি শহরকে তারা বানাতে পারবে না। এখন আর কত ভালো লাগে, 6-7 বছর ধরে শুধু সমুদ্রেই পার করছে, একটার পর একটা বিপদ, আর কত ভালো লাগে। একটা সময় তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেল। এখানে এক্সাম্পল দিচ্ছে যে ইট ইজ হেল্পফুল টু কম্পেয়ার ইনিয়াসের সিচুয়েশন টু আ লং কার ট্রিপ। মনে করেন আমরা যে মাঝে মাঝে অনেক বড় জার্নি করি, অনেকক্ষণ ধরে 10-12 ঘন্টা 20 ঘন্টা ধরে জার্নি করি, ওই সময় তাদের শারীরিক অস্থিরতার থেকে মানসিক অস্থিরতা বেশি ক্ষতিকর। ইনিয়াসেস ট্রিপ লাস্টেড ফর সেভারাল ইয়ার্স। তারা তাদের যে ট্রিপ জার্নি, তারা শুধু জার্নি করছে 6-7 বছর ধরে, ফর 6 and 7 years. Aeneas encourages his companions. Aeneas encourages his companions by saying, "Perhaps one day it will be pleasing to remember even this thing." সে বলছে যে ভবিষ্যতে হয়তো ভালো দিন আসবে, আমরা কষ্ট করে যাই, গডস এন্ড গডেস তারা তো আমাদেরকে ভরসা দিয়েছে যে না ভালো কিছু হবে, আমরা একটু কষ্ট সহ্য করি। যেহেতু জিউস জুপিটার অর্ডার্ড যে কোনোভাবেই অন্য কোথাও বাড়ি ঘর বানানো যাবে না, শুধুমাত্র ইটালিতেই যেতে হবে, ইটালি ছাড়া অন্য কোথাও শহর প্রতিষ্ঠা করা যাবে না। বলছে আমরা একটু ধৈর্য ধরে সহ্য করি, অন্যদের আর ধৈর্য কুলাচ্ছে না, তারা অন্য কোথাও চলে যাবে। কিন্তু এনিয়াস তাদেরকে ভরসা দেওয়ার চেষ্টা করছে, না লেটস বি পেশেন্ট, বা ধৈর্য ধরে, এই তো আর কিছুদিন হয়তো আমরা খুব দ্রুত ইটালিতে পৌঁছে যাব। এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিতে দেখতে পাচ্ছেন ইনিয়াস তার বৃদ্ধ বাবাকে কাঁধে নিয়ে, তার ছেলেকে ধরে ধরে আর তার ওয়াইফকে নিয়ে ট্রয়নগরী থেকে পালিয়ে যাচ্ছে। আপনারা, এটা হচ্ছে একটা ক্লাসিক পেইন্টিং। ইনিয়াস ইজ এসকেপিং ফ্রম বার্নিং ট্রয়নগরী, দেখবেন পেছনে আগুন জ্বলছে, ট্রয়নগরী ধ্বংস হয়ে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। সে বাবাকে কাঁধে করে, ছেলেকে হাতে ধরে আর ওয়াইফের সাথে পালাচ্ছে। লেটস ক্যারি অন, কাহিনী কি হচ্ছে। দেন এনিয়াসেস মাদার, ইনিয়াসের মা, দ্য গডেস ভিনাস। এই ইনিয়াসের মা হচ্ছে অ্যাফ্রোডাইটি। এটা ইলিয়াডে আমরা বলেছিলাম
ইনিয়াসের মা হচ্ছে অ্যাফ্রোডাইটে, যাকে আমরা ভিনাস নামে জানবো। ভিনাস, গডেস ভিনাস, গডেস অফ লাভ। ভিনাসের আদরের ছেলে হচ্ছে ইনিয়াস। একটু একটু ধৈর্য ধরবে, কলার রিসিভ করে। ওকে, সরি ফর দ্য ডিস্টারবেন্স, একটা জরুরি ফোন ছিল। আচ্ছা, লেটস কন্টিনিউ, আমরা চলতে থাকি। আমরা কোথায় ছিলাম? প্রচন্ড ঝড়ে ইনিয়াসের জাহাজ যাওয়ার কথা ছিল ইটালি, সেই জাহাজ আসছে হচ্ছে আফ্রিকাতে। আফ্রিকাতে এসে তো তারা খুবই হতাশ, কি করবে? তখন ইনিয়াসের মা গডেস ভিনাস appears to him disguised as a young woman, একজন মানে অল্প বয়সী নারীর রূপে তাদের সামনে এসে হাজির হয়। কেউ চেনে না, সবাই মনে করে এটা মনে হয় সাধারণ কোনো নারী, কিন্তু উনি আসলে ভিনাস ইন ডিসগাইজ। আইডেন্টিটি, ভিনাস, উনি ওনার আইডেন্টিটি সম্পর্কে কিন্তু জানায় নাই। ইনিয়াস তো জানে না এই মহিলাই হচ্ছে তার মা গডেস ভিনাস। না জেনেই ইনিয়াস ওকে বলে, ইনিয়াস introduces himself and explains his situation. ইনিয়াস ওর কাছে নিজেকে পরিচিত করে and explains his situation, বলে যে এই আমার অবস্থা, আমাদের যাওয়ার কথা ছিল ইটালি, এমন এক ঝড়, আমরা ইটালি যাওয়ার পরিবর্তে কোন অজানা দেশে আসলাম। তখন ভিনাস তাদেরকে ছদ্মবেশে সাহায্য করছে। দ্যাট ভিনাস ইনিয়াসকে বলল, দ্য নিয়ারবাই সিটি কার্থেজ, কাছাকাছি যে শহর কার্থেজ, ইজ রুলড বাই আ কুইন নেমড ডাইডো। কাছাকাছি একটা শহর আছে কার্থেজ, অনেক সমৃদ্ধশালী, অনেক সভ্য একটা শহর কার্থেজ। এই কার্থেজের রানী হচ্ছেন ডাইডো, কার্থেজের কুইন হচ্ছেন ডাইডো। ডাইডো's husband was murdered. ডাইডোর স্বামী মৃত, মারা গেছেন। So she had escaped from her old country. তার হাজবেন্ডকে যখন খুন করা হয় তখন সে তার যে হোম টাউন, ওল্ড কান্ট্রি, সেখান থেকে সে পালিয়ে আসে and led a group of people to Carthage. তার সাথে আরো কিছু মানুষজন সে নিয়ে আসে, তার দলবল নিয়ে নতুন একটা শহর তারা প্রতিষ্ঠা করে, কার্থেজ, where they are now busy building their new home. নতুন শহর তারা প্রতিষ্ঠা করছে। Dido is building a new city. Dido is building a new city. Venus helps Aeneas to sneak into the city of Carthage. এখন কার্থেজ তো প্রোটেক্টেড সিটি, এখানে লুকিয়ে ভিনাস তো গডেস, উনি কোনোভাবে ইনিয়াসকে প্রোটেক্ট করে কার্থেজে প্রবেশ করালো। ভিনাস হেল্পস ইনিয়াস স্নিক ইনটু দ্য সিটি অফ কার্থেজ। কার্থেজ নগরীতে যখন ইনিয়াস ঢুকলো তখন ডাইডো,
দ্য কুইন অফ কার্থেজ, তার সাথে ইনিয়াসের সাক্ষাৎ হয়। ইনিয়াস মিটস ডাইডো। ভিনাস, উনি যেহেতু গডেস অফ লাভ অ্যান্ড রোমান্স, উনি ডাইডোর মনে ইনিয়াসের জন্য আবেগের সৃষ্টি করলেন। মানে ডাইডো ওয়াজ আর্টিফিশিয়ালি influenced in such a way that she is attracted to Aeneas. মানে মূল কথা হচ্ছে ভিনাস জাদু করে ডাইডোর মনে ইনিয়াসের প্রতি ভালোবাসার জন্ম দেয়। ইনিয়াস মিটস ডাইডো। এখন ডাইডো তো প্রথম দেখাই ইনিয়াসের প্রেমে পড়ে যায়। দেন ডাইডো ইজ ইগার টু হেল্প দ্য ট্রোজানস। ডাইডো হচ্ছে তার সমস্ত সাধ্যমতো ট্রোজানদেরকে সাহায্য করবে। বলল, এনিথিং ফর ইউ এনিয়াস, ইউ আর ওয়েলকাম, তোমরা যতদিন ইচ্ছা এখানে থাকো, ইউ উইল বি প্রোটেক্টেড। She has heard of Aeneas. সে মানে লোকে মুখে শুনেছে ইনিয়াসের গল্প, and wants to hear all about how his city Troy was destroyed. ট্রয় নগরী কিভাবে ধ্বংস হলো তার বর্ণনা সে শুনতে চাচ্ছে। How Troy was destroyed and how his ships washed ashore on the African beach. বলছে যে তোমাদের এত চমৎকার শহর, one of the greatest cities, কিভাবে এই শহরটা ধ্বংস হয়ে গেল, আর তোমরা কিভাবে সেই ট্রয় থেকে আফ্রিকায় চলে এলে। মানে ডাইডো খুব আগ্রহী গল্পটা শোনার জন্য। আগ্রহের পিছনে আমরা জানি যে এখানে ভিনিয়াসের জাদু মন্ত্র কাজ করছে। ভেনাস এমন জাদু করেছে যে ডাইডো যেন যত বেশি কথা বলবে ইনিয়াসের সাথে, তত বেশি সে অ্যাট্রাক্টেড হবে। Even though Aeneas is sad speak about so many sad memories. এখন এত দুঃখের গল্প বলতে তো ইনিয়াসের ভালো লাগার কথা না, তারপরেও দুঃখ ভারাক্রান্ত মনে ইনিয়াস তার গল্পগুলো বলতে থাকে। He tells Dido his story. সে ডাইডোকে তার দুঃখের গল্প বলতে থাকে। He tells her that the Greeks had attacked Troy. গ্রিকরা ট্রয় নগরী আক্রমণ করেছিল, and that both armies had fought bravely in Trojan War for many years. আমরা জানি প্রায় 10 বছর ধরে গ্রিক আর ট্রোজান তারা যুদ্ধ করে। যুদ্ধ সমানে সমানে যুদ্ধ, কোন দলই পিছু হটে না। ফাইনালি গ্রিকরা একটা কূটবুদ্ধির আশ্রয় নিল। ফাইনালি দ্য গ্রিকস ওয়ান দ্যাট ওয়ার। তারা চক্রান্ত করে, দুষ্ট বুদ্ধি করে যুদ্ধে জিতে যায় বাই প্লেইং এ ট্রিক অন দ্য ট্রোজানস। ট্রোজানদের সরলতার সুযোগ নিয়ে তারা এক ট্রিক্স খাটায়। সেটা কি? দে বিল্ড আ জায়ান্ট উডেন হর্স। তারা অনেক বড় কাঠের তৈরি একটা ঘোড়া বানায়। হিড সাম গ্রিকস ইন দ্য বেলি। এই ঘোড়ার পেটের ভেতর কিছু সৈন্য লুকিয়ে রাখে। and placed it outside the gates of Troy. এবং ট্রয় নগরীর গেটের সামনে রেখে ওরা গা ঢাকা দেয়, লুকিয়ে থাকে। Then the Greeks pretended to sail away. তারপর তারা এমন ভান করে যে তারা পালিয়ে যাচ্ছে। The Trojans saw the horse. ট্রোজানরা মনে করলো এটা হচ্ছে আমাদের পুরস্কার, and thought it was a gift. এরা মনে করলো এটা হচ্ছে আমাদের পুরস্কার, ওরা পালিয়ে যাওয়ার আগে এটা আমাদেরকে পুরস্কার দিয়ে গেছে। One Trojan, লাউকুন নামে এক ট্রোজান, thought it must be a trick. লাউকুন বলল যে সাবধান, খবরদার, এই ঘোড়াকে কোনোভাবেই আমাদের শহরের ভিতরে ঢুকানো যাবে না, এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত। But the others did not believe him. অন্যরা তাকে বিশ্বাস করেনি। সবার ধারণা কোনো আশীর্বাদ। They brought the horse into the city. তারা এই ঘোড়াটা বেশ আনন্দ উল্লাসের মাধ্যমে শহরে নিয়ে আসে। At night, the Greeks came out of the horse and destroyed Troy. রাতে সবাই যখন আনন্দ ফুর্তি করে মদ খেয়ে মাতাল হয়ে আরাম করে ঘুমাচ্ছিল, যখন সবাই ঘুমাচ্ছে ট্রোজানরা, তখন গ্রিক কেম আউট অফ দ্য হোর্স। তারা ঘোড়ার ভেতর থেকে বের হয়ে আসে এবং ডিস্ট্রয়েড ট্রয়। অনেক চেষ্টা করেছিল ট্রয় নগরীকে রক্ষা করার, বাট কোনো উপায় না পেয়ে এনিয়াস লেড হিজ সান এন্ড ফাদার আউট অফ দ্য বার্নিং সিটি, যেটার পেইন্টিং আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখানো হয়েছে। এনিয়াস লেড হিজ সান এন্ড ফাদার আউট অফ দ্য বার্নিং সিটি। শহর দাউ দাউ করে জ্বলছে, এমন সময় বাবাকে কাঁধে করে, ছেলের হাতে ধরে তার ওয়াইফ ক্রুসাকে সাথে করে নিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দুঃখজনক হলেও সত্য, তার যে ওয়াইফ ক্রুসা গট লস্ট, ক্রুসা হারিয়ে যায়।
এনিয়াসের ছেলেকে নিয়ে পালাচ্ছে, এমন সময় ক্রুসাকে সে হারিয়ে ফেলে। ক্রুসা গট লস্ট এন্ড ওয়েন এনিয়াস ওয়েন্ট ব্যাক টু ফাইন্ড হার, পরে এনিয়াস যখন ওকে খুঁজতে যায়, হি ফাউন্ড দ্যাট শি হ্যাড বিন কিলড। পরবর্তীতে সে জানতে পারে যে ক্রুসা ওয়াজ নো মোর, ক্রুসা ওয়াজ কিলড। ক্রুসার যে আত্মা, স্পিরিট, হার গোস্ট টোল্ড হিম দ্যাট হি ওয়াজ ডেস্টিনড টু গো টু ইটালি। তার ওয়াইফ, তার যে স্পিরিট, তাকে মৃত্যুর পর তার সাথে দেখা করে এবং বলে যে গো টু ইটালি, যত তাড়াতাড়ি সম্ভব ইটালি, অ্যান্ড বেগিং আ নিউ কান্ট্রি, যত তাড়াতাড়ি সম্ভব ইটালিতে যাও এবং ইটালিতে গিয়ে নতুন শহর প্রতিষ্ঠা করো। অনলি ইন ইটালি, অন্য কোথাও না। She says these things do not happen without the divine will of the gods. সে বলছে ট্রয় নগরী ধ্বংস হচ্ছে, এর পেছনেও গডদের সম্মতি আছে। গডরা চান বলেই, গডস এন্ড গডেস, দে অ্যালাউড ডিস্ট্রাকশন অফ ট্রয়। এখন আমাদের দায়িত্ব কি? এখন এনিয়াসের দায়িত্ব হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যারা জীবিত আছে, সার্ভাইভাল all the surviving Trojans, take them to Italy and build our new home. ওখানে গিয়ে নতুন শহর তৈরি করতে বলছে। কিভাবে ট্রয় নগরী ধ্বংস হলো তার বর্ণনা আমরা ফার্স্ট চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 তে পাই। সো এনিয়াস স্যাডলি লেফট ক্রুসা, ক্রুসা তো তখন নো মোর, তখন ক্রুসার আত্মা তো ওকে বললো যে যেভাবে সম্ভব যত দ্রুত সম্ভব ইটালিতে যেতে। বাধ্য হয়ে এনিয়াস ফ্লেড দ্য সিটি টু ফাইন্ড, বাবার ছেলেকে তো দূরে রেখে এসেছে, ওখানে আবার বাবার ছেলেকে খুঁজতে খুঁজতে চলে গেল। fled the city to find his father and son. Then Aeneas told Dido how after fleeing Troy, ট্রয়নগরী থেকে পালিয়ে যাওয়ার পর, he and other Trojan survivors sailed for so many years looking for their new home. বছরের পর বছর, বছরের পর বছর তারা শুধু ইটালির খোঁজ করেছে, কারণ তাদের নির্দেশনা হচ্ছে ইটালি ছাড়া তারা অন্য কোথাও তাদের বাড়িঘর প্রতিষ্ঠা করতে পারবে না। কখনো কখনো তারা এই নির্দেশ অমান্য করার জন্য অন্য দ্বীপে তারা ঘরবাড়ি বানানোর যখনই চেষ্টা করত, তখনই নানা রকম বিপদ এসে হাজির হতো। নানা রকম ডেমন, মনস্টার্স, নানা রকম ন্যাচারাল ক্যালামিটি এসে তাদেরকে বাধা দিত। দে সাফার্ড আ লট, সার্ভাইভিং ট্রোজানস যারা বেঁচে ছিল, দে সাফার্ড আ লট, তারা কোনোভাবেই কাছাকাছি কোথাও তাদের শহরকে প্রতিষ্ঠা করতে পারে। দেন they had almost reached Italy, প্রায় ইটালি পৌঁছে যাবে, প্রায় ইটালি পৌঁছে যাবে, মানে আর কিছু দূর গেলেই ইটালি, ইটালি দেখা যাচ্ছে। Then the storm rose and drove them to Carthage. এমন ঝড়, আমরা জুনো সম্পর্কে জানি, ওদেরকে কোনোভাবেই ইটালিতে পৌঁছাতে দেবে না। বাই হুক অর বাই ক্রুক, বাই এনি মিনস ওদেরকে ইটালি থেকে দূরে পাঠাতে হবে। কোনোভাবেই এনিয়াস আর এনিয়াসের দলবল যেন ইটালিতে ঢুকতে না পারে, কোনোভাবেই ট্রোজানরা যেন ইটালিতে ঢুকতে না পারে। এই জন্য সে নানা রকম ছলাবল কৌশল, নানা ষড়যন্ত্র দিয়ে ভয়ঙ্কর এক ঝড়ের আয়োজন করলো। এমন ঝড় যে ইটালির সৈকত থেকে ওরা ছিটকে চলে গেল আফ্রিকাতে, একদম পুরো ভূমধ্য সাগরের উল্টা পাশে। When Aeneas finishes telling his story, এনিয়াসের গল্পও শেষ হলো। Dido or him, ডাইনো ওর শয়ন স্বপনে চিন্তায় এখন শুধুমাত্র এনিয়াস। Dido convinces him to stay in Carthage for a while. ডাইডো বলছে যে তুমি তোমার যতদিন ইচ্ছা, তোমার যতদিন নিরাপদ মনে হয় তুমি কার্থেজে থাকো, no one will harm you. He stays. ডাইডোর আশ্বাসে এনিয়াস থাকে। He stays forgetful of his destiny and his duty to sail to Italy. সে ভুলেই যায় এক সময় যে তার একটা দায়িত্ব আছে ইটালিতে যাওয়া, যে কোনো ভাবেই হোক তার দায়িত্ব ছিল ইটালিতে গিয়ে একটা শহর প্রতিষ্ঠা করা, কিন্তু সে তার এই দায়িত্ব কিছুদিনের জন্য ভুলে যায়। But that is order from Jupiter. It is Zeus or Jupiter, জুপিটারের নির্দেশ। Finally জুপিটার মার্কারিকে পাঠায়, জুপিটার ইনডিরেক্টলি ওর কাছে খবর দেয় যে হি মাস্ট, আরামায়েশ করলা কার্থেজে, এখন তুমি তোমার দায়িত্ব পালনে রওনা দাও। হি মাস্ট লিভ। কার্থেজ ইজ ডাইডোস সিটি,
বলছে যে কার্থেজ ইজ নট ইউর সিটি, তুমি এনে কি করো, দিস ইজ নট ইউর সিটি, and Aeneas has his own land to found, তোমাকে তোমার নতুন শহর প্রতিষ্ঠা করতে হবে, ইউ ক্যানট স্টে হিয়ার, এটা ডাইডোর শহর, তোমার দায়িত্ব হচ্ছে ইতালিতে গিয়ে তোমার শহর প্রতিষ্ঠা করা। Aeneas tells Dido, Aeneas ডাইডোকে বলে he must leave her, বলছে যে আর ডাইডোর সাথে ওর থাকা সম্ভব না এবং ওকে যেভাবেই হোক ইতালিতে যেতে হবে। কিন্তু তখন অলরেডি টু লেট, Dido has fallen in love with Aeneas, Dido has fallen madly in love with Aeneas, Aeneasের প্রতি ভয়ঙ্কর ভাবে তখন সে দুর্বল। and when he sails away, যখন ডাইডোকে রেখে Aeneas ছেড়ে চলে যায়, she tragically kills herself out of sorrow, পাশে একটা বিখ্যাত পেইন্টিং দেখতে পাচ্ছেন, Dido is committing suicide, একটা কাঠের স্প্রে, ডাইডো কমিটস সুইসাইড। ইনিয়াস যখন ডাইডোকে ছেড়ে চলে যায় তখন এই আঘাত ডাইডো সহ্য করতে পারেনি, এই জন্য ডাইডো সুইসাইড করে, আত্মহত্যা করে। এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক, ট্র্যাজেডি অফ ডাইডো, যেটা আমরা সামনে স্টাডি করব। এরপর ঘটনা কি ঘটে, ডাইডো তো সুইসাইড করলো, Dido has fallen in love with Aeneas, আমরা এখন আমাদের মেইন টেক্সটে চলে যাই। She tragically kills herself out of sorrow. তারপর কি হচ্ছে, Aeneas reaches Italy, ইটালিতে গিয়ে সে পৌঁছায়। ইটালিতে যাওয়ার পর ওর বাবার যে আত্মা, বাবার আত্মা, এর মাঝখানে ওর বাবা ঘটনাক্রমে মারা যায় বার্ধক্যজনিত কারণে। তখন ওর বাবার আত্মা ওকে এসে বলে যে বিফোর গোয়িং টু ইটালি, ইটালিতে ঢোকার আগে ইউ মাস্ট ভিজিট আন্ডারওয়ার্ল্ড, তোমাকে আন্ডারওয়ার্ল্ডে আসতে হবে, দ্য ল্যান্ড অফ স্পিরিট। কিভাবে, Aeneas reaches Italy and a prophetess called the Sibyl, সিবিল নামে একজন প্রফেটেস, আমরা অনেক প্রফেটের নাম আমরা জানি, ক্যালকাস, হেলেনাস, ক্যাসান্ড্রা, আমরা এদেরকে চিনি, এরা হচ্ছে সবাই প্রফেট অর প্রফেটেস। সিবিল নামে একজন প্রফেটেস যে অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পায়, সিবিল এনিয়াসকে হেল্প করে, হেল্পস হিম টু গো ডাউন ইনটু আন্ডারওয়ার্ল্ড, সিবিলের সাহায্যে ও আন্ডারওয়ার্ল্ডে যেতে, সো দ্যাট হি ক্যান স্পিক উইথ হিজ ফাদার, তার বাবার আত্মা ওকে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আসে এবং এসে বলে যে ইটালিতে পা রাখবার আগে আমাকে এসে দেখা করে যাও, আমার সাথে দেখা করে যাও, মানে আমার আত্মার সাথে দেখা করে যাও। কোথায় আছে সে, আন্ডারওয়ার্ল্ড, দ্য ল্যান্ড অফ ডেড। ফাদার হু হ্যাড ডাইড বিফোর ইনিয়াস রিচড কার্থেজ, ইনিয়াস কার্থেজে যাওয়ার আগে ওর বাবা মৃত্যুবরণ করে। হিজ ফাদার টেলস হিম অ্যাবাউট হিজ ডিসেন্ডেন্টস এন্ড এই যে রোমের গল্প চলে আসছে। ইনিয়াস যখনই আন্ডারওয়ার্ল্ডে যায় তখন ওর বাবা ওকে খুব চমৎকার একটা সংবাদ দেয়, বলে যে নো ওয়ারি ইনিয়াস, ডোন্ট ওয়ারি, ডু নট বি রেস্টলেস, তোমার কোনো চিন্তা নাই, তোমার যে বংশধর, তোমার বংশধর থেকেই আসবে দ্য গ্রেটেস্ট নেশন অফ অল টাইম, দ্য রোমানস, এবং তোমার বংশধরেরাই একটা শহর প্রতিষ্ঠা করবে, শ্রেষ্ঠ শহর, দ্য গ্রেটেস্ট সিটি অফ রোম, descendants and the future glory of Rome. যখনই ইনিয়াস জানতে পারে যে ওর ভবিষ্যৎ বংশধররা এত চমৎকার কাজ করবে, তখন ইনিয়াসের মন ভালো হয়ে যায়, ওর মনের মধ্যে এতদিন যে কষ্টটা ছিল, ফ্রাস্ট্রেশন ছিল, সবকিছু চলে যায় যখন সে জানতে পারে ওর ভবিষ্যৎ বংশধরেরাই পুরো পৃথিবী শাসন করবে, ওর বংশধরেরাই হবে দ্য গ্রেটেস্ট রেস অফ অল টাইম। দেখেন কিরকম একদম চালাকির সাথে, কিরকম চতুরতার সাথে এখানে রোমানদের সম্পর্কে একটা ভালো ইমেজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। রোমানরা যে গ্রেটেস্ট, এটা কিন্তু আমাদেরকে ডিরেক্টলি বলা হচ্ছে না, ইনডিরেক্টলি বলা হচ্ছে, দ্য ফিউচার গ্লোরি অফ রোম। পড়তে পড়তে আমাদের মনের মধ্যে বিশ্বাস জমে যাবে যে সত্যি মনে হয় রোমানরা দ্য গ্রেটেস্ট রেস ছিল। এমনিতে আমাদের যদি ডিরেক্টলি কেউ বলে তখন হয়তো আমরা সেটা প্রত্যাখ্যান করার মতো সাহস আমাদের থাকে, কিন্তু গল্পের মাধ্যমে যখন আমাদেরকে কোনো কিছু বলা হয় তখন আমরা কিছুক্ষণের জন্য সবই বিশ্বাস করি। গল্পের ছলে আমাদেরকে যদি কোনো কিছু বলা হয় আমরা সেটা মনের অজান্তে বিশ্বাস করে ফেলি।
এনিয়াড পড়তে পড়তে আমরা মনের অজান্তে বিশ্বাস করে ফেলি, yes, Rome was the greatest city. He notes that Aeneas and his descendants are destined. বলে যে তোমার কোনো চিন্তা নাই এনিয়াস, তোমার বংশধরেরা they will be greatest. To rule the people by your command and establish a custom of peace, to spare the fallen and to subdue the proud. বলছে তোমার বংশধরেরাই পুরো পৃথিবী শাসন করবে। After he returns from underworld গিয়ে তোর মনোবল উদ্দীপনা একদম ফিরে আসে। He returns from underworld. Aeneas sails north to the Tiber River. Tiber River একটা নদীর নাম, ইউরোপের একটা নদী, near the site where the Rome would later be founded. এই নদীর ধারেই রোম নগর গড়ে উঠবে। There ওইখানে he meets King Latinus. তখন ওই রাজ্যের রাজা ছিলেন ল্যাটিনাস। ল্যাটিন, সেই ল্যাটিন থেকে ল্যাটিনাস। রাজার নাম ল্যাটিনাস, রানীর নাম অ্যামাটা, his queen. Latinus had recently offered his daughter Lavinia. এই ল্যাটিনাস যে কন্যা, রাজকন্যা লাভিনিয়া, লাভিনিয়ার married to a man named Turnus. টার্নাস হচ্ছে ওদের প্রতিবেশী রাজ্যের এক রাজপুত্র। ল্যাটিনাসের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল টার্নাসের সাথে, বিয়ে হওয়ার কথা ছিল, কথাবার্তা সব ঠিক ছিল। Soon afterwards, তার কিছু পরে, King Latinus was told in a prophecy, তাকে একটা প্রফেসি বলা হয়, that he must wed Lavinia to a foreigner instead. সে বলছে লাভিনিয়াকে বিয়ে দিতে হবে এক বিদেশি রাজপুত্রের সাথে, স্বদেশী রাজপুত্রের সাথে তার বিয়ে দিলে অমঙ্গল হবে। লাভিনিয়াকে বিয়ে দিতে হবে এক বিদেশি রাজপুত্রের সাথে, তাহলে গ্লোরিয়াস ফিউচার, তাদের যে বংশধর তারা শ্রেষ্ঠ বংশধর হবে। প্রফেসির উপর বিশ্বাস করে ল্যাটিনাস সিদ্ধান্ত নেয়। When Aeneas সামনে আসে, he decides to give Lavinia to him. ল্যাটিনাস ডিসিশন নেয় যে হ্যাঁ, এই সেই বিদেশি রাজপুত্র, ওর সাথে আমার মেয়ে বিয়ে দিব, তাহলেই আমাদের ভবিষ্যৎ বংশধরেরা পুরো পৃথিবী শাসন করবে, দ্য গ্রেটেস্ট রেস অফ অল টাইম। বারবার আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে রোমানরা গ্রেটেস্ট রেস, গ্রেটেস্ট নেশন, মোস্ট সিভিলাইজড এম্পায়ার। আমরা কখন যে বিশ্বাস করে ফেলছি তা আমরা নিজেরাই জানি না। বাট জুনো উইল স্টিল হোল্ডস এ গ্রাজ। জুনো তার মনে এখনো পর্যন্ত রাগ আছে, এটা আমরা আরো পরে জানবো যে কেন জুনোর মনের মধ্যে এত ঘৃণা, কেন তার সে ট্রোজানদেরকে এনিয়াসকে দুই চোখে দেখতে পারে না। নেক্সট ক্লাসে আমরা এটা জানতে পারবো। জুনো কোনোভাবেই মেনে নিতে পারছে না, এই বিয়ে কোনোভাবেই হতে পারে না। Juno still holds a grudge against the Trojans and inspired Amata. সে কি করলো, জুনো গিয়ে কুইন অ্যামাটা, লেভেনিয়ার মা অ্যামাটার কানে হিংসার আগুন জ্বালিয়ে দিল, রাগের আগুন জ্বালিয়ে দিল, and Turnus, এবং সেই যে প্রতিবেশী রাজ্যের রাজপুত্র যার সাথে লেভেনিয়ার বিয়ে হওয়ার কথা ছিল, তার মনের মধ্যে ঘৃণার আগুন, ক্রোধের আগুন জ্বালিয়ে দিল। Amata and Turnus, they are both infuriated. তারা রেগে গেল, তারা ক্রুদ্ধ, তারা যুদ্ধ করবে, টু ফাইট এগেইনস্ট এনিয়াস এন্ড দ্য ট্রোজান। যেভাবেই হোক এই এনিয়াসকে নির্মূল করতে হবে, ট্রোজানদেরকে ধ্বংস করে দিতে হবে। As Turnus begins to gather together his troops, এখন টার্নাস সে খুব সহজে যে ইতালিতে তার রাজ্য প্রতিষ্ঠা করবে সেটা হবে না, তাকে একটা যুদ্ধের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করতে হবে, ভয়ঙ্কর এক যুদ্ধ হবে। এমন ভাবে বলবে যে সেই যে 10 বছর ধরে ভয়ঙ্কর যুদ্ধ হয় ট্রোজান আর গ্রিকদের মধ্যে, ওই যুদ্ধের একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাবো। সেরকম ভয়ঙ্কর একটা যুদ্ধ হবে, কার সাথে? টার্নাসের দলের সাথে আমাদের এনিয়াসের দল। A huge battle between Turnus and Aeneas. As Turnus begins to gather together his troops, the Rutuli, টার্নাস যে জাতির রাজপুত্র সেই জাতির নাম হচ্ছে রুটুলি, রুটুলিয়ানদের রাজপুত্র হচ্ছে টার্নাস। নামটা ভালো করে মনে রাখবেন, এটা আমাদের কাজে লাগবে। As Turnus begins to gather together his troops, টার্নাস তো যুদ্ধ করে একদম
সার্ভাইভিং ট্রোজানদেরকে একদম হত্যা করে ফেলবে, নিশ্চিহ্ন করে ফেলবে। এটা হচ্ছে টার্নাসের মনের ইচ্ছা, যে যেভাবেই হোক এনিয়াস আর তার দলবলকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। তখন সে তার সৈন্য সামন্ত রেডি করছে। এনিয়াস সার্চেস ফর অ্যালাইজ নিয়ার বাই। এখন এনিয়াস কি করবে? তারও তো মিত্র জোগাড় করতে হবে, তার তো সৈন্য সামন্ত খুব বেশি নাই। তখন ভিনাসের আর তার এক পাশাপাশি এক রাজ্য, পার্শ্ববর্তী এক প্রতিবেশী রাজ্যের রাজা ইভান্ডার, another king lives in the area. ল্যাটিনাসের পার্শ্ববর্তী রাজত্বের এক রাজা ইভান্ডার, ইভান্ডারের কাছে গিয়ে রিকোয়েস্ট করলো। ইভান্ডার অ্যাসুরেন্স দিল যে ইয়েস, উই উইল অফার ইউ ট্রুপস, বাট ইভান্ডার অলসো সেন্ডস হিজ সান প্যালাস উইথ এনিয়াস। সে বলছে আমি শুধুমাত্র তোমাকে সৈন্য সামন্ত দিব তাই না, ইভেন টেক মাই সান উইথ ইউ প্যালাস। ইভান্ডার বলল যে আমার আদরের সাথে নিয়ে যাও, ওকে একটু শিখিয়ে পড়িয়ে মানুষ করে দিও, so that he will be able to learn from you about military and the grave nature of war. আমার ছেলে এটা কোনো কাজের না, সারাদিন পড়ে পড়ে ঘুমায়, ওকে আমার তোমার সাথে নিয়ে যাও, ওকে যুদ্ধ শিখিয়ে নিয়ে আসো, ও যাতে ম্যাচিউরড হয়, ও যাতে যুদ্ধ করার সাহস ওর মধ্যে আসে। এখানে ইনিয়াস not only gets help in army but also gets a great friend. এই তার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়, এরা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু হয়। কেমন ঘনিষ্ঠ বন্ধু? কেমন ঘনিষ্ঠ বন্ধু আপনারা বলতে পারেন? পেট্রোক্লাসের সাথে অ্যাকিলিসের সম্পর্ক যেমন ছিল, ওরা যেমন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, এইরকম প্যালাস আর এনিয়াস তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, তারা খুবই ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়। সবকিছু তারা দুজন একসাথে করা শুরু করলো, একসাথে তারা খাবার খেত, একসাথে তারা যুদ্ধে যেত, একসাথে তারা শিকার করত, একসাথে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করত, মানে এরা সারাক্ষণ একসাথে থাকতো। ফর এ লং পিরিয়ড অফ টাইম প্যালাস এনিয়াস they become very good friend. Aeneas brings his Aeneas তো এখন মোটামুটি একটা বেশ ভালো শক্তিশালী আর্মির নেতা, and war is about to break out. যুদ্ধ প্রায় শুরু হবে between them, ট্রোজানদের সাথে এবং রুটুলিয়ানদের সাথে। ভিনাস বলছে যে আমার ছেলে যুদ্ধ করবে, তাকে তো আমি হেল্প করব। ভিনাস visits Aeneas when he is alone and gives him armor and weapon. থেটিস যেমন অ্যাকিলিসকে আর্মার এন্ড ওয়েপন দেয়, হেফাইস্টাসের কাছ থেকে নতুন আর্মার, নতুন ওয়েপন, নতুন ঢাল, শিল্ড নিয়ে আসে, একইভাবে ভিনাস তার ছেলে এনিয়াসের জন্য ভলকানের কাছ থেকে, ভলকানকে হেফাইস্টাসই ভলকানের কাছ থেকে ওর জন্য নতুন আর্মার, নতুন ওয়েপন, নতুন শিল্ড নিয়ে আসে, which were crafted by her husband ভালকান তৈরি করে দেয়, দ্য ডিভাইন ব্ল্যাকস্মিথ। এই ভালকানকেই আমরা ইলিয়াডে পড়েছি হেফাইস্টাস। ভালকান ইনিয়াসের জন্য স্পেশাল অস্ত্র, স্পেশাল বর্ম তৈরি করে দেয়, ঢাল, তলোয়ার, বর্ম সবকিছু তৈরি করে দেয়। মানে এইখানে বারবার বারবার দেখবেন অ্যাকিলিসের সাথে আপনি মিল পাবেন। অ্যাকিলিস যেভাবে পেট্রোক্লাসের সাথে তার সম্পর্ক, অ্যাকিলিসকে যেভাবে তার মা শিল্ড নিয়ে আসে, একইভাবে ইনিয়াসের জন্য শিল্ড নিয়ে আসে। মানে ইনিয়াসের মধ্যে আমরা অ্যাকিলিসকে দেখতে পাবো, আর প্যালাসের মধ্যে আমরা পেট্রোক্লাসকে দেখতে পাবো। এই জন্যই আমরা বলবো যে অনেক বেশি মিল আছে, অনেক বেশি মিল আমরা পাবো বিটুইন ভার্জিল এন্ড হোমার। ওয়ান অফ হার প্রেজেন্স ইজ এ শিল্ড। এই একটা প্রেজেন্ট হচ্ছে শিল্ড, which is decorated, এটা আমরা পড়েছিলাম। অ্যাকিলিসের শিল্ড আপনাদের বলা হয়েছিল এটা পড়ার জন্য, ওই পার্টটার সাথে আপনি এই পার্টটার মিল পাবেন। অ্যাকিলিসের শিল্ডের যেমন বর্ণনা পাবেন, একইভাবে ইলিয়াসের শিল্ডেরও আপনি বর্ণনা পাবেন। এখানে আপনি বুঝতে পারবেন যে কতখানি মিল, মানে টু উইচ কন্টেক্ট কতখানি মিল আমরা পাই ভার্জিল আর হোমারের মধ্যে। ইনিয়াস ডাজ নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য পিকচার্স মিন। ইনিয়াস বুঝতে পারে না, কিন্তু আমরা বুঝতে পারি। যখন ইনিয়াসের শিল্ডের বর্ণনা
অ্যাকিলিসের কথা মনে পড়ে। এই লেখা পড়তে পড়তে আমাদের হোমারের কথা মনে পড়বে। He lifted it onto his shoulder along with fame and fate of his descendants. যেভাবে অ্যাকিলিস তার ঢাল নিজের হাতে তুলে নিয়েছিল, একইভাবে এনিয়াসও তার ঢাল তার হাতে তুলে নেয়। সিরিয়াস যুদ্ধ, ট্রোজানদের সাথে গ্রিকদের যেমন যুদ্ধ হয়েছিল সেরকম একটা আবহাওয়া আমেজ পাওয়া যাচ্ছে। ফুল ওয়ার ব্রেকস আউট, প্রচন্ড যুদ্ধ, সেই রকম ভয়ঙ্কর যুদ্ধ, ব্লাডশেড। ওয়ান ডে টার্নাস ইজ অ্যাবাউট টু কিল প্যালাস ইন ব্যাটল। যুদ্ধে দেখা যাচ্ছে হেক্টর যেমন পেট্রোক্লাসকে প্রায় হত্যা করবে, একইভাবে টার্নাস ইজ অ্যাবাউট টু কিল প্যালাস ইন ব্যাটল। টার্নাস একইভাবে প্যালাসকে প্রায় হত্যা করবে। এই সময় প্যালাস কুইকলি প্রেস টু হারকিউলিস। হারকিউলিস আরেকজন হাফ গড হাফ হিউম্যান, তাকে তার প্রতি প্রার্থনা করে। প্যালাস প্রেস টু হারকিউলিস ফর সেফটি। কিন্তু জুপিটার হারকিউলিসকে কোনো পদক্ষেপ নিতে না করে। জুপিটার প্রিভেন্টস হারকিউলিস ফ্রম হেল্পিং হিম। জুপিটার জিউস, জুপিটারকে জিউস, Jupiter tells Hercules that every man must die. Every man must die. সবারই একসময় মৃত্যুবরণ করতে হবে, মানে প্যালাসের সময় শেষ হয়ে আসছে। একইভাবে পেট্রোক্লাসের জন্য অ্যাকিলিস যেমন প্রার্থনা করেছিল, একইভাবে এখানে প্যালাস তার নিজের জন্য প্রার্থনা করে। জিউস বলে যে নট পসিবল, প্যালাস ওর শেষ সময় চলে আসছে, ওকে বাঁচানোর কোনো পথ এখন নাই। ইট ইজ ডেস্টিনি, এটা একদম ডিসাইডেড। ইট ইজ ডিসাইডেড দ্যাট প্যালাস উইল ডাই দ্যাট ডে। তার মানে কি হয়, প্যালাস ইজ কিল্ড। হেক্টর যেভাবে পেট্রোক্লাসকে হত্যা করে, অনেকটা সেই রকম ভাবেই টার্নাস হত্যা করে প্যালাসকে। পেট্রোক্লাস মৃত্যুবরণ করার পর, পেট্রোক্লাসকে মেরে ফেলার পর অ্যাকিলিস যেমন রাগের আগুনে জ্বলে ওঠে, একইভাবে প্যালাস মারা যাওয়ার পর এনিয়াস সেই রাগের আগুনে একইভাবে জ্বলে ওঠে। এনিয়াস ইজ হার্ট ব্রোকেন ওভার দ্য লস অফ দ্য ইয়াং ম্যানস লাইফ। অ্যাকিলিস যেমন বিলাপ করতে থাকে, রাগে গর্জন করতে থাকে, এনিয়াস একইভাবে বিলাপ করতে থাকে, ল্যামেন্ট করতে থাকে ওভার দ্য লস অফ ইয়াং ম্যানস লাইফ। কোনোভাবেই এনিয়াস নিজের মনকে শান্ত করতে পারে না। অ্যাকিলিস যেমন কোনোভাবেই তার মনকে শান্ত করতে পারেনি, এনিয়াসও কোনোভাবেই তার মনকে সান্ত্বনা করতে পারে না। আফটার মাচ মোর ফাইটিং, অনেক যুদ্ধ, অনেক রক্তপাত, অনেক কাটাকাটি হানাহানির পর, এনিয়াস এন্ড টার্নাস ফাইনালি ব্যাটল ইন এ সিঙ্গেল কমব্যাট। অ্যাকিলিসের সাথে হেক্টরের যেমন কিভাবে এনিয়াসের সাথে টার্নাসের যুদ্ধ হয় সামনাসামনি। এনিয়াস স্ট্রাইকস টার্নাস। টার্নাস কোনোভাবেই এনিয়াসের সাথে পেরে ওঠে না। হেক্টর যেমন অ্যাকিলিসের সামনে অসহায় ছিল, একইভাবে এনিয়াসের সামনে টার্নাস is helpless. Aeneas strikes Turnus and approaches him as he lies on the ground. টার্নাস কোনোভাবেই ওর সাথে পেরে ওঠে না, একসময় সিরিয়াসলি ইনজুর্ড হয়, আহত হয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পর টার্নাস প্লিডস উইথ এনিয়াস ফর হিজ লাইফ। এটা যদিও পরবর্তীতে আমরা জানতে পারি আসলে সে নিজের জীবন ভিক্ষা চায় না। হেক্টর যেভাবে রিকোয়েস্ট করেছিল যে মৃত্যুর পর যেন তার ডেড বডি নষ্ট না করে তার বাবা মার কাছে পাঠিয়ে দেওয়া হয়, একইভাবে সেম ওয়েতে টার্নাসও এনিয়াসের কাছে রিকোয়েস্ট করে যে আমাকে মেরে ফেলার পর ডু নট ওয়েস্ট মাই ডেড বডি, আমার ডেড বডিটাকে নষ্ট করো না, বরং গিভ ইট ব্যাক টু মাই ফ্যামিলি। ঠিক আছে, এনিয়াস প্রথম সিদ্ধান্ত নেয় ঠিক আছে ওকে আমি বরং মাফ করে দিই। প্রথম এনিয়াস থিংকস অ্যাবাউট স্পেয়ারিং হিম, বাট রাইট দেন তখন হঠাৎ করে এনিয়াসের চোখ চলে গেল টার্নাসের বেল্ট। টার্নাস had stolen Pallas's belt after he had killed him. প্যালাসকে মেরে ফেলার পর প্যালাসের একটা খুব পছন্দ ছিল, ওই বেল্টটা পড়েছিল টার্নাস। যখনই সে দেখলো টার্নাস সেই বেল্টটা পড়ে আছে, তখন আর তার নিজেকে রাগকে সে কন্ট্রোল করতে পারেনি। এনিয়াস became very angry. এনিয়াস তার নিজের রাগকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না।
অ্যাকিলিস যেমন ওর রাগকে কন্ট্রোল করতে পারে না, একইভাবে ইনিয়াসও ফেইলিয়ার, ব্যর্থ নিজের রাগ কন্ট্রোল করতে। ইনিয়াস ইজ অ্যাংরি অ্যান্ড কিলস টার্নাস। যদিও টার্নাস তখন মৃত্যুসজ্জায়, প্রায় মারা যাচ্ছে এরকম, তাকে মেরে ফেলা আর বাঁচিয়ে রাখা একই কথা। টার্নাস, যদিও অনেকে বলবে যে ইনিয়াসের উচিত ছিল টার্নাসকে ক্ষমা করে দেয়া, কিন্তু যখনই সে দেখলো যে টার্নাসের গায়ে প্যালাসের বেল্ট, তখন সে আর নিজের আবেগ, রাগকে কন্ট্রোল করতে পারেনি, সে টার্নাসকে মেরে ফেলে। অবাক করার বিষয় হচ্ছে এইখানেই আমাদের এপিকটা শেষ হয়ে যায়। দ্য ইনিয়েড এন্ডস হেয়ার। এনিয়াস এখানেই শেষ। কেন শেষ আমরা তো অলরেডি জানি যে ভার্জিল হঠাৎ করে মৃত্যুবরণ করে, সে কিন্তু শেষ করে যেতে পারে নাই। এমন একটা জায়গায় আমাদের এপিকটা শেষ হচ্ছে যেখানে আমাদের মূল চরিত্র ইনিয়াস ইজ কিলিং সামওয়ান মার্সিলেসলি। প্রথম দিকে আমাদের মূল চরিত্রকে যেভাবে উইথ গ্রেস অ্যান্ড গ্রেটনেস, এত মহান একজন মানুষ হিসেবে, দয়ালু একজন মানুষ হিসেবে যেভাবে প্রথমে শুরু করা হলো, শেষে গিয়ে ইনিয়াসকে ঠিক ততখানি নিষ্ঠুর, ততখানি হিংস্র হিসেবে প্রতিষ্ঠিত করা হলো। ইনিয়াড হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে। The Aeneid ends here, but the descendants of Aeneas' son Ascanius, Aeneas-এর ছেলে Ascanius বেঁচে থাকে, would later found a city called Rome. ইনিয়াসের ছেলে অ্যাসক্যানিয়াস পরবর্তীতে রোম নামে এক শহরের প্রতিষ্ঠা করে, নো ফার হোম ওয়্যার দিস ওয়ার টুক প্লেস, ওই যুদ্ধ যেখানে হয়েছিল তার কাছেই। এই হচ্ছে গল্পটা। গল্পের তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমেই আমাদের যে ক্যারেক্টারটা এনিয়াস, এই এনিয়াস ক্যারেক্টারটা আমাদেরকে স্টাডি করতে হবে। শুরুর দিকে ইনিয়াস কেমন ছিল? ইন চ্যাপ্টার 1 আমরা ইনিয়াসকে কেমন দেখতে পাই, আর ইন লাস্ট চ্যাপ্টার আমরা ইনিয়াসকে কেমন দেখতে পাই। আমরা এইটাতে হচ্ছে ফোকাস করবো। এটা হচ্ছে আমাদের ফোকাস নাম্বার 1, স্টাডিং দ্য প্রোটাগনিস্ট ক্যারেক্টার ইনিয়াস। আমরা ইনিয়াসকে স্টাডি করব। তারপর আমরা স্টাডি করব দ্য ক্যারেক্টার ডাইডো। সবার শেষে আমরা যতদূর পারি আমরা টার্নাস যে ক্যারেক্টারটা, টার্নাস সম্পর্কে আমরা স্টাডি করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এই ক্যারেক্টারটা। কাহিনী মূলত এই, কাহিনী খুব বেশি জটিল না। প্রথম 6 চ্যাপ্টার জুড়ে ইনিয়াস ইজ ট্রাইং টু ফাইন্ড দ্য সিটি অফ রোম ইন ইটালি। সে ব্যর্থ হচ্ছে, সে ভেসে বেড়াচ্ছে, এবং শেষ 6 চ্যাপ্টারে যুদ্ধ হচ্ছে। যুদ্ধের মাধ্যমে ইনিয়াস জয়লাভ করবে এবং সে তার শহর প্রতিষ্ঠা করার পথে এগিয়ে যাবে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, স্লাইড হ্যান্ডআউট সব দিয়ে দিব, গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন। আজকে আমরা কি স্টাডি করলাম তাহলে? লেটস খুব তাড়াতাড়ি আমরা রিক্যাপ করি। আমরা ইনিয়েড সম্পর্কে হালকা একটু ধারণা হলো, আমরা জানতে পারলাম এটা একটা ল্যাটিন এপিক পোয়েম। এটা খ্রিস্টপূর্ব 29 সাল থেকে 19 সালের মধ্যে লেখা। এটা হচ্ছে ইনিয়াসের জার্নির গল্প। This is a legendary story of Aeneas. Aeneasকে a Trojan who traveled to Italy to establish the city of Rome. এবং এটাতে লাইন আছে 9896। এরপর আমরা জানতে পারলাম যে ইনিয়াড আসলে মনের আনন্দে সৃষ্টিশীল ভাবে লেখা কোনো মহাকাব্য নয়, বরং অর্ডার দিয়ে লেখানো। অগাস্টাস ভার্জিলকে অর্ডার দিয়ে এটা লিখিয়েছেন। এটার কারণ ছিল ইনিয়াডের মাধ্যমে to write a Roman epic, to give the Romans a heritage, to justify Roman imperialism, to show the gods favored Rome, to glorify Italy, to justify Augustus's dictatorship, to glorify the Julian family. মানে এই এপিকটা লেখানোর পিছনে খুব সিরিয়াস পলিটিক্যাল এজেন্ডা আছে, রাজনৈতিক পরিকল্পনা আছে, খুব সূক্ষ্ম পরিকল্পনা। এরপর আমরা কাহিনী সম্পর্কে খুবই হালকা ধারণা নিলাম, কি হয় শুরু থেকে শেষ পর্যন্ত। এটা অবশ্যই আপনারা স্টাডি করবেন, আপনাদেরকে সামারি একটা হ্যান্ডআউট দিয়ে দেওয়া হবে, এটা আপনারা স্টাডি করবেন। নেক্সট ক্লাসে আমরা টেক্সটে চলে যাব। টেক্সট পড়তে পড়তে আমরা ক্যারেক্টার গুলো বোঝার চেষ্টা করব। সম্পূর্ণ টেক্সট তো সম্ভব না, আমরা যতটুকু পারি আমাদের সিলেবাসে কভার করার চেষ্টা করব। পুরো ইনিয়েড পড়া
অসম্ভব। সেই ক্ষেত্রে আমাদের ফোকাস থাকবে, সিলেবাস থাকবে, we will try to understand the character ইনিয়াস। আমরা ইনিয়াসকে বোঝার চেষ্টা করব। আর এটা হচ্ছে মেজর ক্যারেক্টার। আর দুইটা মাইনর ক্যারেক্টার আমরা বোঝার চেষ্টা করবো, অ্যাকচুয়ালি তিনটা। একটা হচ্ছে গডেস জুনো, কুইন ডাইডো, অ্যান্ড দ্য কিং অফ দ্য টুলিজ টার্নাস। আমরা হচ্ছে ক্যারেক্টার বেস, আমরা ফোকাস করব ক্যারেক্টারাইজেশন, ক্যারেক্টার গুলো কিভাবে ফুটে উঠছে আমরা বোঝার চেষ্টা করব, যে ভার্জিল কি এক্সপ্রেস করতে চেয়েছেন এবং উনি সক্ষম হচ্ছেন কিনা, ওনার উদ্দেশ্য কি ছিল। আপনাদেরকে একটা একই সাথে একটা ইউটিউব লিংক দিয়ে দেওয়া হবে। ইউটিউব লিংকের বিষয়বস্তু হচ্ছে ওয়াই শুড উই স্টাডি ভার্জিলস ইনিয়েড। ইউটিউবের লিংক দেওয়া হবে, আপনারা সেই লিংকটা অবশ্যই মন দিয়ে দেখবেন, এটা আপনাদের ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। আমরা নেক্সট ক্লাসে টেক্সটে চলে যাব। ওকে, দ্যাটস অল, আজকে এই পর্যন্তই, আমরা আর সামনে না আগাই। যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। আপনাদের অনেকেরই খাতা দেখা হয়ে গেছে, মানে কিছু বাকি আছে, বেশ কিছু বাকি আছে, 3 ভাগের 1 ভাগের বেশি বাকি আছে। খাতা দেখা হয়ে গেলে, মানে অ্যাসাইনমেন্ট দেখা হয়ে গেলে এটা আপনাদের মার্ক দিয়ে দেওয়া হবে। যদি কোনো কনফিউশন থাকে, প্রবলেম থাকে, অবশ্যই গুগল ক্লাসরুমে জানাবেন। যদি কোনো অবজেকশন থাকে অবশ্যই জানাবেন। আর যাদেরটা এখনো পান নাই, যারা এখনো মার্কস পান নাই, তারা একটু ওয়েট করেন, দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।